পরদোষ তোমার নিকটে যেই কয়, বলে সে তোমার দোষ অপরে নিশ্চয়। আজ থেকে 150 বছর আগে লিখেছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। এখন কসবার ঘটনার দোষ কার এ নিয়ে তোলপাড়ের মধ্যেই আজ যত দোষ সব চাকরিহারা ওই মাস্টার মশাইদের ঘাড়ে চাপালো পুলিশ। অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আন্দোলনকারীরা। এই সমস্ত কিছু নিয়ে অনুষ্ঠান। আজ প্রথম প্রশ্ন থাকবে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর। এসএসসি দপ্তরের বাইরে অনশন অবস্থান। কলকাতা থেকে জেলা, প্রতিবাদে উত্তাল রাজপথ। আদৌ মিলবে সমাধান সূত্র? দ্বিতীয় প্রশ্ন, আদালতে সিবিআইয়ের দেয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্য তালিকা তৈরি করেছে এসএসসি। প্রকাশ হতে পারে আগামী 21শে এপ্রিল। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন আন্দোলনকারীরা, ওনাদের দাবি ন্যায্য, আইনি পরামর্শ নিচ্ছি বললেন ব্রাত্য বসু। কিন্তু তালিকা তৈরির এই কাজ এতদিন কেন করেনি এসএসসি? এ প্রশ্ন তো উঠবেই। তৃতীয় প্রশ্ন, শিক্ষককে লাথি মারা এসআইকেই করা হয়েছিল কসবা কাণ্ডের তদন্তকারী অফিসার। পরে সমালোচনার মুখে বদল করা হলো সিদ্ধান্ত। ডিউটি অফিসার হিসেবেই প্রথমে তদন্তভার সাফাই পুলিশ কমিশনারে। চারিদিকে প্রবল সমালোচনার মুখেই কি সিদ্ধান্ত বদলে বাধ্য হলো লালবাজার? চতুর্থ প্রশ্ন, কসবার ঘটনার পর পুলিশ বলেছিল হালকা বল প্রয়োগ করা হয়েছে, আর আজ বলা হলো শিক্ষকরা আক্রমণাত্মক হয়ে ওঠায় আত্মরক্ষা করতে হয়েছে পুলিশকে। কিন্তু নিরস্ত্র শিক্ষককে সাব ইন্সপেক্টরের লাথি কি পুলিশের ওই আত্মরক্ষারই একটা অংশ? জানি না আমরা। পঞ্চম প্রশ্ন, জঙ্গিপুরের ওয়াকফ বিক্ষোভের হিংসা এবার ছড়ালো সুতি শামসেরগঞ্জ থেকে দক্ষিণ 24 পরগনার আমতলায়। ভাঙা হলো পুলিশের কিয়স্ক, পুলিশের গাড়ি, পোড়ানো হলো যাত্রীবাহী বাস। বিক্ষোভের নামে এই ভয়াবহ হিংসা, এই লুম্পেন রাজ কবে বন্ধ হবে? ষষ্ঠ প্রশ্ন, কসবায় চাকরিহারা নিরস্ত্র শিক্ষকদের লাথি ও লাঠি মারছে পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনায় ওয়াকফ অশান্তিতে আক্রান্ত হচ্ছে সেই উর্দি। জ্বলছে পুলিশের গাড়ি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কেন এই আমরা ওরা? তবে শুরুতেই দেখাবো আজকের গোটা দিনের ছবিটা এক নজরে। পাপ তোমার, সাজা আমার। সরকার আমাদেরকে যেভাবে পথে নামিয়ে দিয়েছে, সরকারকেই তার প্রতিকার করতে হবে। খালি পেটে, বৃষ্টি মাথায়, রাত জেগে, ভোরের আলো ফুটতেই রাজপথে প্রতিবাদের গর্জন। জীবনের পথ দেখান যারা, আজ সেই শিক্ষকরাই বাধ্য হয়ে পথে। আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট 22 বার কাগজপত্র জমা দিয়েছি নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য, তারপরেও আজকে আমরা রাস্তায়। কোন পথে ফিরবে হারানো চাকরি? পায়ে পায়ে তারই পথ খোঁজা। করুণাময়ী থেকে সল্টলেকের এসএসসি ভবন অবধি অভিযান করলেন যোগ্য চাকরিহারারা। চাকরিহারাদের দাবি খুবই স্পষ্ট। ওএমআর এর মিরর ইমেজ থেকে যোগ্যদের তালিকা প্রকাশ, যোগ্যদের নিঃশর্তে চাকরিতে বহাল রাখা। আমাদের ওএমআর আছে, সে ওএমআর এখন ওনাদের কাছে, ওনাদের ওয়েবসাইটে সবকিছু রাখা আছে। আগামী প্রজন্ম এটা শিখুক মানতে, তাহলে তাদেরকে কিন্তু দুর্নীতিটা মানতে শেখানো হচ্ছে, যদি এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না হয়। শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠকের পর শিক্ষামন্ত্রী দাবি করেন তারা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছেন। ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকে প্রথমে সংখ্যা নিয়ে জট বাঁধে। প্রথমে 8 জনকে অনুমতি দিলেও পরে চাকরিহারাদের দাবি মেনে 13 জনকে রাখা হয় বৈঠকে। আমরা ডিমান্ড করেছিলাম যে সবাইকে অ্যালাউ করতে হবে, করা হয়েছে। কলকাতা থেকে জেলা সর্বত্র উঠছে প্রতিবাদের ঝড়। রাজ্য সরকার কিছু করবে না, এরা টাকা খেয়েছে 800 কোটি। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। যাদের চাকরি গেছে তাদের কষ্ট হবেই, কিন্তু মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখাটাই আমরা সবাই আবেদন করব, কারণ এটা আইনের সমাধান, বৈধতা দিয়ে সমাধান। মুখ্যমন্ত্রী সব রকম চেষ্টা করছেন এবং সুপ্রিম কোর্টের রায়ের যে অংশের সঙ্গে আমরা স্পষ্টত দ্বিমত, সেটা আইনি পদ্ধতিতেই মাননীয় মুখ্যমন্ত্রী এদের চাকরির প্রোটেকশনের যাবতীয় ব্যবস্থা করছেন।
এরই মধ্যে চাকরিহারাদের কসবার ডিআই অভিযানের দিনের ছবি দেখিয়ে আরও একবার প্রতিবাদী শিক্ষকদেরই কাঠগড়ায় তুলল পুলিশ। Nobody expects that teacher ওখানে গিয়ে ভায়োলেন্স করবে, মারধর করবে। দিস ইজ নট এক্সপেক্টেড। তালা লাগানোর কথা ছিল, কিন্তু তালা লাগানো হয়নি। ইট ইজ এ ডিফারেন্স, মানে হিউজ ডিফারেন্স। তালা লাগানো আর তালা ভাঙানো দুটো আলাদা জিনিস। উল্টো দিকে হাওয়াই চটি ও চুরি নিয়ে রায়গঞ্জে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় এবিভিপি। দেখুন, বাংলায় গণতন্ত্রের আন্দোলন দেখুন, পুলিশ দলদাসত্বের যে প্রতীক সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। হাওয়াই চটি পুলিশ আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। হাওয়াই চটি নেওয়ার জন্য পুলিশকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবিপি আনন্দ সব সময় হিংসার বিপক্ষে, আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে, কিন্তু কসবার ঘটনার সব দায় ঘুরে ফিরে সেই চলে এলো চাকরিহারা অসহায় শিক্ষক শিক্ষিকাদের ঘাড়ে। কলকাতা পুলিশ আগেই বলেছিল যে বাধ্য হয়ে তাদের সেদিন হালকা বলপ্রয়োগ করতে হয়েছিল। আজ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বললেন পুলিশকে আত্মরক্ষার জন্য সেদিন লাঠি চালাতে হয়। পুলিশ কমিশনার বিস্ময় প্রকাশ করে বললেন, ওটা তো শিক্ষকদের প্রোগ্রাম ছিল, ওখানে গোলমাল হবে কেন? উনি বোধহয় ভুলে গেলেন এই অসহায় শিক্ষকরা সদ্য তাদের রুজি রুটি হারিয়েছেন। এরা ইএমআইয়ের চাপে, সন্তানের স্কুলের ফিজের চাপে, বয়স্ক বাবা মার চিকিৎসার খরচের চাপে একেবারে পাগল প্রায়। এরা কমিশনার সাহেবের চেনা সাবধানী সরকারি চাকুরে আর থাকবেন কি করে? এরা আজ প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আক্ষরিক অর্থে একেবারে পথে বসা শিক্ষক। কমিশনার সাহেবের বাহিনীর পুলিশ কর্মীদের মতো এদের সামনের মাসের মাইনেটা আর ভবিষ্যৎটা কোনোটাই নিশ্চিত নয়। দেখুন, আমরা প্রত্যেক আহত পুলিশ কর্মীর দ্রুত আরোগ্য কামনা করি, কারণ পুলিশের অফিসার এবং কর্মীরাও আমাদেরই ঘরের ভাই বোন। কিন্তু কমিশনার সাহেব আজ প্রশ্ন তুললেন, ধরুন যদি কোনো পুলিশের আঘাত গুরুতর হতো, কে দায়ী হতো? ঠিকই তো, কিন্তু কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা অন্তত একবার পাশাপাশি যদি এইটাও বলতেন, ধরুন যদি কোনো শিক্ষকের আঘাত গুরুতর হতো, কে দায়ী হতো, আমাদের ভালো লাগতো। আর ওই চাকরিহারা লাথি আর লাঠি খাওয়া শিক্ষকরা কলকাতা পুলিশের নিরপেক্ষতার ওপর একটু ভরসা করতে পারত। যাই হোক, আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম। নজরুলদার কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে কলকাতা পুলিশের এই লাথি মারার যে অভিঘাত, সমাজ জীবনে যে প্রতিক্রিয়া, নাগরিক সমাজে যে ছিচিকার, সেইটাকে কি আজ কাউন্টার করার চেষ্টা হলো? আর কাউন্টার কতটা করা গেল? আপনি তো শুনেছেন, কি মনে হলো? কাউন্টার একদমই করা যায়নি, কারণ কাউন্টার করতে গিয়ে বেঠিক কথা বলে নিজেদেরকে আরও বেশি নগ্নভাবে তারা প্রকাশ করে ফেলেছেন। দেখুন, যে সিনিয়র পুলিশ অফিসার, তার মধ্যে কমিশনার অফ পুলিশ আছেন, যে দাবি করছেন যে যিনি ডিউটি অফিসার থাকেন তিনি আইন অনুসারে আয়ও হবেন, এটাই নিয়ম। তো এটা তো কারো ব্যক্তিগত নিয়ম হতে পারে না। কলকাতা পুলিশ পরিচালিত হয়, আগে সিআরপিসি ছিল, এটা বিএনএসএস হয়েছে, তারপর কলকাতা পুলিশ অ্যাক্ট আছে এবং পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা আছে। একদম, আমি তিনটে জায়গা থেকে নির্দিষ্ট সেকশনটা একটু পড়ে দিচ্ছি, তাহলে বুঝবেন যে তিনি কি পরিমাণ বেঠিক কথা বলছেন। দেখুন, যেটা আগে সিআরপিসির 157 নম্বর ধারা ছিল, সেটা 176 বিএনএসএস হয়েছে। এই ধারাতে খুব পরিষ্কারভাবে বলছে যে এরকম কগনাইজেবল অফেন্সের খবর আসলে দি অফিসার ইনচার্জ শ্যাল forthwith send a report of the same to the magistrate, not duty officer, officer in charge, empowered to take cognizance of such offence upon a police report, and shall proceed in person, or shall depute one of his subordinate officers not being below such rank as the state government may by general or special order prescribed on his behalf. So investigation he will do, or he will depute an officer, not the duty officer. Then come to the Police Act. Calcutta Police Act, not Indian Police Act. Because Calcutta police is guided by Calcutta Police Act and Kolkata Sovereign Police Act. The definition of officer in charge. Officer in charge of a police station
shall include when the officer in charge of the police station is absent from the station house or unable from illness or other cause to perform his duties, the police officer present at the station house who is next in rank. So officer in charge না থাকলে অ্যাডিশনাল অফিসার, না থাকলে সাব ইন্সপেক্টর, কোনো সাব ইন্সপেক্টর না থাকলে তবেই কোনো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি ক্ষমতা দেওয়া থাকে এটা। এবং তারপরে এবার আসুন পুলিশ রেগুলেশন অফ কলকাতা। সেখানে ডিউটি অফিসার যে বলেছেন যে তিনি কেসটা রেজিস্টার করবেন, তিনি আইও হবেন, সেটা পরিষ্কার রেগুলেশন অফ কলকাতা কি বলছে দেখুন। চ্যাপ্টার 5 পুলিশ স্টেশন চ্যাপ্টারের নাম রেগুলেশন 11। এখানে চলে আসুন ডি। When a cognizable offense is reported, it shall immediately be recorded by the officer in charge or in his absence by the senior sub-inspector present, not the duty officer. And another section 56, I am reading. In a police officer, if a police officer lodges first information, দুটো যে কেস করা হয়েছে তার একটা পুলিশ একদম হ্যাঁ, having been assaulted in the performance of his duties as a public servant, the officer in charge of police station shall draw up the FIR. Clear? এবং আপনি যদি 64 নম্বর রেগুলেশনে আসেন, সেখানে বলা হচ্ছে যে থানার এলাকায় কোনো অফেন্স হলে তার ইনভেস্টিগেশন করার পুরো দায়িত্ব অফিসার ইনচার্জের। সিআরপিসিতে এখন বিএনএসএসে বলা আছে যে তিনি তদন্ত করতে যাবেন, না হলে কাউকে ডিপুট করবেন। অত ডিউটি অফিসারের কোনো রোল নেই, তিনি নিজে আইও হতে পারেন না। আমি সবকটা আইন থেকে বললাম, কলকাতা পুলিশ কমিশনার বা অন্য অফিসাররা যেটা বলছেন সত্য কথা নয়, এবং তাহলে তাদের কথা মানার কোনো রকম কারণ নেই। তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারেননি, বেশি করে নগ্ন করেছেন। বেশ, অনেক ধন্যবাদ নজরুলদা। দেখুন নজরুলদা এতক্ষণ ধরে একেবারে ধারা উপধারা বলে কি বললেন, সেটা হচ্ছে যে ডিউটি অফিসার যে কলকাতা পুলিশের তরফে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সেই জন্য এই যিনি লাথি মেরেছেন সেই রিটন দাস, তাকে সেই কারণে তিনি এই দুটি কেসের একটি কেসের আইও তাকে করা হয়েছিল। অর্থাৎ নজরুলদা বললেন যে এটা ডিউটি অফিসারের সঙ্গে যোগ নয়। আমি নজরুলদার কথাটা আপনাদের বলবো 30 সেকেন্ডের জন্য ভুলে যান, ধরে নিন যে মাননীয় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা যেটা বলেছে সেটাই ধ্রুব সত্য, সমস্ত পুলিশ স্ট্যাক এবং নানা ধরনের আইন কানুন তাই বলছে। সেইখানে আমার একটা বক্তব্য থাকবে, আমার হাতে কোর্টে কলকাতা পুলিশের জমা দেওয়া দুটো নথি আছে। এই দুটো নথি আমাদের দেখাবে যে আমি যদি কলকাতা মাননীয় পুলিশ কমিশনের যুক্তিটাই ধরে নিই যে ডিউটি অফিসার হওয়ার কারণেই এই এত গুরুত্বপূর্ণ একটা মামলা তদন্তভার তুলে দেয়া হলো সেই পুলিশকর্মীর ওপর, যে পুলিশকর্মীকে ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষককে পদাঘাত করতে, আমি ধরে নিচ্ছি যে একেবারে সঠিক বলেছেন, আইনও তাই বলছে, সেক্ষেত্রেও কি আইনটা মানা হয়েছে? কেন এই এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম, যে শহরে আমি থাকি সেই শহরের পুলিশ কমিশনারের তত্ত্ব নিয়ে আমি সেটায় আসবো, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। তার আগে আমি কলকাতা পুলিশের বক্তব্যগুলো দেখাবো। ইনফ্যাক্ট মাননীয় কমিশনারের দু একটা অংশ, তার টিমের পাশে দাঁড়ানো দু একটা অংশ আমার ভালোও লেগেছে, আমি এই অনুষ্ঠানেই বলবো। পাশাপাশি জেলার পুলিশের গত 3 দিন ধরে যা চলছে সেই তুলনামূলকভাবে কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্যের একটা অংশ আমার কেন ভালো লেগেছে, আলোচনার দ্বিতীয়ার্ধে আমি তারও ব্যাখ্যা দেব। কিন্তু তার আগে পুলিশ কি বলল, এবং যাদের ওপর যাবতীয় দোষের ভারটা চেপে বসলো, শুধু চাকরি হারিয়েছেন তারা নন, এই দুটো ফৌজদারি মামলা এবং এত তথ্য প্রমাণ ভিডিও অডিও দিয়ে পুলিশের প্রেস কনফারেন্সের নানা অভিযোগ যাদের লক্ষ্য করে সেই চাকরিহারা শিক্ষকরা কি বলছেন, শিক্ষাকর্মীরা কি বলছেন, সেটাও দেখাবো পরের প্রতিবেদনে। একজন শিক্ষককে লাথি মারছে পুলিশ, এটা শুধু ওই শিক্ষককে মেরেনি, সমগ্র শিক্ষকদের বুকে মেরেছেন উনি। পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে
কসবা কাণ্ডে প্রবল সমালোচনার মুখে পুলিশের ভূমিকা। চাকরি হারানো শিক্ষকদের ওপর পুলিশের লাঠি এবং লাঠি চালানো নিয়ে সমালোচনার ঝড়। এই প্রেক্ষাপটে প্রথমে হালকা বলপ্রয়োগে যুক্তি দেওয়ার পর এবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে ঘটনার দিনের ভিডিও দেখিয়ে সেই চাকরি হারাদের ঘাড়েই যাবতীয় দায় ঠেললেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। ওনারা ফোর্সফুল এন্ট্রি করতে চাইছেন। ফার্স্ট আমাদের যে গার্ডরেল ছিল ওখানে উনি ফোর্স ইউজ করেছেন প্রোটেস্টার। ওখানে পুলিশ আমাদের অনেক চেষ্টা করেছে শান্তভাবে উইদাউট ইউজিং এনি ফোর্স কি ওখানে বসে শান্তিপূর্ণভাবে আপনারা প্রোটেস্ট করুন। তারপরে কিন্তু ফোর্স ইউজ হয়। হেডিং দ্য পুলিশ, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল কি পুলিশকে কেউ ইনজারি করবে তারপরে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। অ্যাজ ফার অ্যাজ হিজ অ্যাকশন ইজ কনসার্ন, যেটা আপনারা বারবার ইস্যু করছেন। প্রথমে লাঠি লাঠি, তারপর চাকরিহারাদের উপরই যাবতীয় দোষ চাপানোর চেষ্টা। লালবাজারের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন চাকরিহারারা। আমরা সম্পূর্ণভাবে শিক্ষক সমাজের কাছে পেন ছাড়া আর কোনো অস্ত্র নেই, কলম ছাড়া শিক্ষকের কাছে কি অস্ত্র আছে? আমাদের কাছে আমরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলাম, নিরপরাধ ছিলাম। ওনারা তার পরিবর্তে কি করে? তার পরিবর্তে কি একজন শিক্ষকের লাঠি এইগুলো প্রাপ্য ছিল? শুক্রবার লালবাজারের সাংবাদিক বৈঠকে কিছু ভিডিও দেখিয়ে পুলিশ দাবি করে প্রথমে হিংসাত্মক হয়েছেন চাকরিহারারাই। ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে যায়, তারপরে যে সেকেন্ড মেন গেট ছিল ওটাও উপরে স্কেলিং হয়, তারপরে যে প্যাডলক ছিল ওর উপরে স্কেলিং হয়ে ভিতরে গিয়ে ওখানে কিছু কংক্রিট স্ল্যাব ছিল ওটা ইউজ করে প্যাডলকটা ভেঙেছেন কিছু লোক, তারপরে ভিতরে এন্ট্রি করেছেন। আমরা চাকরি হারিয়েছি, মানসিক যন্ত্রণায় ছিলাম, অপমানে ছিলাম, আমরা একটু উত্তেজিত ছিলাম, এর বিষয়ে অস্বীকার করার উপায় নেই। কিন্তু পুলিশ প্রথম থেকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা যখন ভেতরে ঢুকি তারপরে আমরা শান্তিপূর্ণ অবস্থানে চলে যাই মেন গেটে তালা দেওয়ার পরে, কিন্তু সেখান থেকে আমাদেরকে কোনো সময় না দিয়েই মিনিট 15-20 মধ্যেই সরে যেতে বলে। আমরা রাজি না হয় ওনারা ধস্তাধস্তি করে ওপেন লাঠিচার্জ করে আমাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। লাথি মারাকে অনভিপ্রেত বললেও আত্মপক্ষ সমর্থনের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দ্যাট অ্যাকশন ইজ নট ডিজায়ারেবল। পুলিশের अगेंस्ट অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে, গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, বাট সো ফার নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ড হ্যাজ বিন সেড against the persons who have caused injury to the police persons. পাল্টা পুলিশের নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল অবশ্য শুরু থেকেই প্রশ্ন করে চলেছে চাকরিহারারা ডিআই অফিসে গেছিলেন কেন। সব মিলিয়ে পুলিশের ভূমিকা ঘিরে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ শিক্ষকদের হাতের পেন বুকের পেনে পরিবর্তিত হয়ে গেল। আমি বলছি, কালকে বলেছিলাম যে ওনাদের প্রাপ্তির ভাড়ার পূর্ণ, চাকরি হারিয়েছিলেন, ভবিষ্যৎ অনিশ্চিত, তার সঙ্গে দুটো জামিন অযোগ্য ধারায় ফৌজদারি মামলা যুক্ত হলো এবং স্বয়ং কমিশনার একটার পর একটা অভিযোগ আজকে করেছেন। প্রথম, যে শিক্ষক সুলভ ছিল না এই আন্দোলন। দ্বিতীয়, তালা দেয়ার প্রোগ্রাম ছিল, সেটা ওনা ঘোষণাও করেছিলেন একদিন আগে যে তালা তারা দিয়ে দেবেন ডিআই অফিসে, সেইটা তালা ভাঙার প্রোগ্রাম কি করে হয়ে গেল? কমিশনার সাহেব এই প্রশ্ন তুলেছেন। স্পষ্ট অডিও শোনানো হয়েছে লালবাজারের তরফে যে এই দুটো তালা ভাঙতে হবে। এবং চতুর্থ, সবথেকে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক অভিযোগ আমার যেটা লেগেছে, যেটা নিয়ে আমি অভিষেক মাইতি, চাকরিহারা শিক্ষক, সেদিন ছিলেন, মারও খেয়েছেন, ভৌত বিজ্ঞানের শিক্ষক, প্রাক্তন শিক্ষক বলতে আমার বাঁধছে, দয়াপুর গোসাবার দয়াপুর পিসি সেন হাই স্কুলে, 36 বছর বয়স। আমি অভিষেকের কাছে যাব সবথেকে মারাত্মক অভিযোগগুলো নিয়ে, যার মধ্যে প্রধান বহিরাগতদের নিয়ে আপনারা সেদিন পরিকল্পনা করে গোলমাল পাকিয়েছেন। আমার প্রথম বক্তব্য হচ্ছে এটাই যে সেদিন আমাদের যে ডিআই অফিসে সারা রাজ্যব্যাপী যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এতদিনের যে দাবি যোগ্য অযোগ্যের লিস্ট এবং মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এই দাবি নিয়ে আমরা ডেপুটেশন জানাতে গেছিলাম। আমাদের ওখানে কোনো বহিরাগত কেউ ছিল না, আমরা সবাই ওখানে শিক্ষক সমাজই ছিলাম, যোগ্য বঞ্চিত শিক্ষক। সেদিন আমাদের যে দাবিটা ছিল সেই দাবিগুলো নিয়ে যখন আমরা যাই সেখানে আমরা প্রথমেই বাধাপ্রাপ্ত হই। দেখা যাবে যে সারা রাজ্যের যে সমস্ত ডিআই অফিসগুলো যে তালা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোথাও
আমাদের সাথে এই রকমভাবে বিরূপ আচরণ করা হয়নি। আমরা সেখানে ডিআই অফিসের শিক্ষকরাই যাবে, ডিআই অফিসে বাইরের আপনাদের সঙ্গে বহিরাগত কেউ ছিল না? আমাদের সাথে কোনো বহিরাগত কেউ ছিল না, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা যারা আমরা চাকরি হারিয়েছি 2016 এসএলএসটিতে আমরাই শুধুমাত্র গেছিলাম। আমাদের যে দাবি সেই দাবিপত্র নিয়ে আমরা সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থানে প্রথমেই বসি। দেখা যাচ্ছে শান্তিপূর্ণ অবস্থানে বসার পরে ওনারা আমাদের সাথে 2-5 মিনিটও কথা বললেন না। 2-5 মিনিট কথা না বলেও যে আমরা যে দাবিটা কি, সেই ডেপুটেশনটা যে দিতে এসেছি, সেই দাবিটা না শুনেই ওনারা আমাদের কি করলেন, কন্টিনিউয়াসলি আমাদের যারা সহকর্মী আছে তাদেরকে কন্টিনিউয়াসলি লাঠিপেটা করতে লাগলেন। এবং আমার যে সহকর্মী আর একজন ছিলেন অমিত রঞ্জন ভূঁইয়া, তাকে হচ্ছে গিয়ে ওই রকম বিশ্রীভাবে লাঠি মারলো। অমিতবাবু কালকেই এই স্টুডিওতে এসেছিলেন। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে, আমরা তো শিক্ষক, আমাদের কাছে এই পেন আর খাতা ছাড়া কি থাকবে? এই দিয়ে কি আমরা কাউকে কি হচ্ছে গিয়ে এমন আঘাত করতে পারবো যে সে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়ে সে হচ্ছে হসপিটালে ভর্তি হবে? তার বদলে আমাদের কি প্রাপ্তি? আমাদের প্রাপ্তি, একে তো আমরা চাকরি হারিয়েছি। আমি জানি না সামনের মাসে আমি আমার 5.5 মাসের মেয়েটার মুখে কি খাবার তুলে দেব আমার বাড়িতে, আমি একমাত্র হচ্ছে গিয়ে রোজগেরে। আমি জানি না আমার কি পরিস্থিতি হতে চলেছে। এইভাবে আমাদেরকে যে লাঠি মারলো, এইভাবে আমাদের বুকে যে লাঠি মারলো, এই লাঠিটা শুধু আমাদের বুকে নয়, আমাদের পুরো ভবিষ্যৎ প্রজন্মের বুকে মারলো। আপনারাই বলুন যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি দিতে চলেছি? যে শিক্ষকদের লাঠি এটাই কি আমাদের প্রাপ্তি? এতগুলো ভিডিও, শুধু আপনাদের এখানে ভিডিও বলে না, আরও যেসব ভিডিও আছে, কোথাও দেখাতে পারবে যে শিক্ষকরা হচ্ছে গিয়ে পুলিশদের গায়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আঘাত করেছি? ওনারা আমাদেরকে যখন মারতে আসে লাঠি দিয়ে, ওনাদের স্টিক দিয়ে, তা আমাদের সেই সামান্য আত্মরক্ষাটুকু তো করবো। সেই আত্মরক্ষাটুকু করারও আমাদের অধিকার নেই। সে আত্মরক্ষাটুকু করতে গিয়ে বাবু, আজকে লালবাজারে একটা অডিও এবং ভিডিও শোনানো হয়েছে, যেটা শোনা যাচ্ছে এই দুটো তালা ভাঙতে হবে। কালকে বহুবার দেখিয়েছি, আবার সেই প্রসঙ্গে বিস্তারিত আসবো। সেটা হচ্ছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। দেখুন, এখানে আমাদের তালা দেওয়ার প্রোগ্রাম ছিল, তালা ভাঙার কোনো প্রোগ্রাম ছিল না। আর যিনি বলেছেন পেট্রোল দিয়ে গায়ে জ্বালিয়ে দেব, সেই কথাটা আমার যদি পুরোটা যদি শোনা হয়, আমরা তো ওখানে আমরা নিজেরাই বলেছি যে পারলে আমরা তো জীবন্ত লাশ, আমাদেরকে মেরে দিন, আমাদের বুকে গুলি চালান। আমরা নিজেরাই নিয়ে দেখে বলছি পেট্রোল দিয়ে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হোক। আমরা তো কোনো ওখানে হিংসাত্মক কার্যকলাপ করতে যাইনি। হিংসাত্মক কার্যকলাপ করা আমাদের অধিকার নেই। কারণ আমরা যদি ওখানে যদি সত্যিকারের যদি যে কাগজ যদি নষ্ট করতে দিতাম, কোনো সম্পত্তি ধ্বংস করতে দিতাম, তাহলে তো আখেরে আমাদেরই ক্ষতি হবে। কারণ সেই কাগজে সেখানে ডিআই অফিসে আমাদের মতো হাজারো হাজারো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তথ্য আছে। সেই তথ্য আমরা কেন সেখানে গিয়ে ধ্বংস করতে যাবো? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি বলছি ডিআই অফিসের এই ফাইল নষ্ট, তথ্য নষ্ট, রাজ্যের একাধিক মন্ত্রী বলেছেন। এটা ভারী মজার ব্যাপার জানেন। আমি বলছি যে শিক্ষক শিক্ষিকাদের পেশাগত প্রয়োজনে ডিআই অফিস যেতে হয়, তারা জানেন যে এরা গিয়ে ডিআই অফিসের কোন কাগজ হারিয়ে ফেলবেন আমি জানি না, কিন্তু ডিআই অফিসে প্রায় কাগজ এমনকি ফাইলও হারিয়ে যায়। আবার যদি ন্যায্য কাঞ্চন মূল্য দেওয়া যায়, মানে অন্যায্য কাঞ্চন মূল্য টেবিলের তলা থেকে আর কি, তাহলে আবার সেই ফাইল এবং কাগজ খুঁজেও পাওয়া যায়। আমি বলছি ডিআই অফিস নিয়ে রাজ্য সরকারের কাছে, বিশেষ করে শিক্ষা দপ্তরের কাছে আমার অনুরোধ থাকবে, এই হারালো ফাইল পুনরুদ্ধারের একটা আপনারা আলাদা দফতর করুন, কিংবা হারুন আল রশিদের মতো ছদ্মবেশে এই ডিআই অফিসগুলোতে কলকাতায় এবং জেলায় জেলায় যাবেন, দেখবেন ফাইল কিভাবে হারিয়ে যায় এবং একটা নির্দিষ্ট মূল্য দিলে সেই ফাইল আবার খুঁজে পাওয়া যায়। এটা বিচিত্র ব্যাপার হয় ডিআই অফিসে। যে কোনো ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষিকা মাত্রই এটা জানেন। আমি জোকস অ্যাপার্ট, এবার অত্যন্ত সিরিয়াস একটা পার্টে আসবো, আমি যেখানে নজরুলদাকে কাউন্টার করব। কেন? নজরুলদা বলছেন যে এই যে কলকাতা পুলিশ কমিশনার যে ব্যাখ্যা দিলেন, অর্থাৎ ডিউটি অফিসার রিটন দাস ছিলেন এবং তিনি হচ্ছেন কলকাতা পুলিশের পরিভাষায় সিআরও, অর্থাৎ কেস রেজিস্টার অফিসার, সেই সিপির ব্যাখ্যা নজরুলদা বললেন এটা আইনি কোনো বাধ্যবাধকতা নেই, একাধিক আইন পড়লেন। আমি ধরে নিচ্ছি যে কলকাতার পুলিশ কমিশনার যখন বলেছেন এখন এটাই নিয়ম হয়েছে অথবা আইন এটা বলছে, ধরে নিন, তর্কের খাতিরে আগামী 2 মিনিট ধরে নিন। আপনাদের সামনে আমি দুটো নথি পেশ করতে চাই। এই দুটো নথি কোনো কাল্পনিক নথি নয়, 10 তারিখ কোর্টে জমা পড়া নথি। এই দুটো কেন? তার কারণ হচ্ছে আপনারা জানেন দুটো ফৌজদারি মামলা হয়েছে।
দুটো মামলায় ইনিশিয়েটেড হয়েছে কসবা থানা থেকে। সই কে করেছেন? কসবা থানার ওসি। আবার বলছি কোর্টের, এ নিয়ে কোনো সূত্রটুত্রর খবর নয়। আচ্ছা, বিস্ময়টা কোথায়? যে পুলিশ কর্মীকে, যে পুলিশের রিটন দাস বলে যাকে আমরা লাথি মারতে দেখলাম, আমরা বিস্মিত হয়ে গেলাম যে এই দুটো মামলায়, ভাবুন একবার, একটি মামলায় তিনি হচ্ছেন আইও, অর্থাৎ তার বিরুদ্ধে এত অভিযোগ গোটা বিশ্ববাসী দেখে হতবাক হয়ে গেছে, আর তিনি ইনভেস্টিগেট করবেন। এইটা নিয়ে যখন সমস্ত সংবাদ মাধ্যম এবিপি আনন্দ সহ হইচই হচ্ছে, তখন শোনা গেল যে না, তিনি নয়, এটা ওই সিপির ব্যাখ্যা অনুযায়ী ডিউটি অফিসার হিসেবে রিটন দাসকে দেয়া হয়েছে, কিন্তু তারপরে পাল্টে দেয়া হয়েছে। এখন নতুন যিনি, তার নাম শ্যাম সিং, তাকে পাল্টে দেয়া হয়েছে। আমি বলছি সঞ্জয় সিংয়ের কাছে এই কেসটা ট্রান্সফার করে দেয়া হয়েছে। আমার প্রশ্ন খুব পরিষ্কার, কেন এই দুটো নথি এত গুরুত্বপূর্ণ? দেখুন, দুটো কেস, একটা সুমোটো পুলিশ করেছে। কে সেই কমপ্লেনেন্ট হচ্ছে যে পুলিশকর্মী আহত হয়েছেন, তন্ময় মণ্ডল। তার কেসে আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার কার হওয়া উচিত? অবশ্যই রিটন দাসের হওয়া উচিত, কারণ সিপির এই তথ্য মানলে সেই সময় ডিউটি অফিসার রিটন দাস কিন্তু নয়। দেখা যাচ্ছে যে আহত পুলিশকর্মী তন্ময় মণ্ডলের যে কমপ্লেন, তাতে আইও হচ্ছেন হাফিজ উদ্দিন মণ্ডল। এ তো বিস্ময়কর। তার কারণ দেখুন, প্রায় একই সময়, আধ ঘন্টার এদিক ওদিকে হওয়া দুটো কেসে, একটা ডিউটি অফিসার রিটন দাস, যেটা হয়েছে ডিআই এর অফিসের অভিযোগের ভিত্তিতে, ডিউটি অফিসার হিসেবে সেটাই রিটন দাস, আর প্রায় একই সময় ডিউটি অফিসার হিসেবে হাফিজ উদ্দিন মণ্ডল কী করে আরেকটা কেসের ইনভেস্টিগেশন অফিসার হলেন? আমার সব থেকে বড় প্রশ্ন অর্ণবের কাছে ঠিক এটাই থাকবে। আমি জানি এটা টেকনিক্যাল পুলিশি প্রশ্ন, কিন্তু অর্ণব চাইলে তার সঙ্গে আজকে একটা আশার আলো খুলতে, আশার দরজা খুলতে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়েছে, সেটার বিষয়েও ওর অনুভূতি বলতে পারে। আশার আলো তো সবাই আমরা দেখতে চাই, কিন্তু এক ধাঁধা যে প্রায় একই সময় দুটো এফআইআরে যদি ডিউটি অফিসার একজনই থাকেন, তাহলে কি করে দুটো কেসের আইও দুজন হলেন? তার মানে আমি যদি কিছুক্ষণের জন্য নজরুলদার আর্গুমেন্ট অর্থাৎ বেআইনির আর্গুমেন্টটা সরিয়েও রাখি, ভুলেও যাই, তাতেও তো সিপি যে ব্যাখ্যা দিলেন ডিউটি অফিসার বলেই আইও ছিলেন রিটন দাস, সেই ব্যাখ্যা মিলছে না। যাই হোক, অর্ণবের সময় শুরু। সুমনদা, আগের দিন এই প্রসঙ্গটা এসেছিল এবং আমি বলেছিলাম যে একজন শিক্ষক হিসেবে এই যে ঘটনা, কসবা থানায় যেভাবে মারা হয়েছে বা কসবা ডিআই অফিসে যেভাবে মারা হয়েছে, পুলিশ যেভাবে মেরেছে, তাকে সম্পূর্ণভাবে আমি কন্ডেম করি। কোনোভাবে এটাকে সমর্থন করা যায় না। আমার মনে পড়ে যাচ্ছে 60-এর দশকের সেই বিখ্যাত সেই ছড়া, যে তুষার রায়ের ছড়া লেখা, পুলিশ ওরে পুলিশ, কবিকে দেখলে মাথা থেকে টুপিকা তোর খুলিস। ওখানে কবিকে বাদ দিয়ে শিক্ষক করে দেওয়া যেতে পারে। শিক্ষককে দেখলে মাথা থেকে টুপিকা তোর খুলিস। শিক্ষক ফ্র্যাটার্নিটির একজন লোক হিসেবে আমি নিজেকে এখানে উপস্থাপিত করব এবং আমি বলবো যে কোনো অবস্থাতেই এইটা সবার আগে বোঝা দরকার যে শিক্ষকেরা ওখানে এডুকেশন করছেন, তাদের মধ্যে কোনো অংশ যদি হিংস্র হয়ে ওঠেন, তারা এক্স্যাক্টলি কোন অবস্থায় আছেন। আগের মাস অবধি চাকরি ছিল, পরের মাস থেকে চাকরি নেই, এইটা হচ্ছে অবস্থাটা। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তো জেনারেলি বল প্রয়োগ করতেই অভ্যস্ত, তাই করে পুলিশ। এমন নয় যে পুলিশ এই প্রথম বল প্রয়োগ করছে, পুলিশ বরাবরই বল প্রয়োগ করে, বল প্রয়োগ করতে অভ্যস্ত। কিন্তু এখানে যেহেতু কেসটা সম্পূর্ণ অন্যরকম, পরিস্থিতিকে সম্পূর্ণ অন্যরকম, সেখানে পুলিশের অবশ্যই এই রকমের সংবেদনশীলতা, এই রকমের সংযম অবশ্যই দেখানো উচিত ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যে পুলিশ অফিসাররা ছিলেন, তারা যদি নিজেরা সেই জিনিসকে নাও বুঝতে পারেন, পরিস্থিতির গুরুত্ব নাও বুঝতে পারেন, তাদের মাথার উপর তো কেউ আছেন, পুলিশ কমিশনার নিজে আছেন। পুলিশ কমিশনার আজকে যে কথাগুলো বলেছেন, তার মধ্যে কতগুলো কথা সত্যি, আপনিও বললেন, এবং সেই ভিডিওটা ঘুরছে, যেটা মাননীয় শিক্ষক মহাশয়, আমাদের মাস্টার মশাই বললেন যে আমার গায়ে আগুন জ্বালবো। আমার গায়ে আগুন জ্বালার কথা কিন্তু বলা হয়নি। যে বলছে তার আইডেন্টিফিকেশনও করা গেছে, তার ফেসবুক পোস্ট বেরিয়েছে, এবং সে একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে, সেটা অবশ্যই তার অধিকার আছে, সে করতেই পারে। কিন্তু পেট্রোল নিয়ে আগুন জ্বালা, সেটাকে নিজের গায়ে কিন্তু আগুন জ্বালানোর কথা সে বলেনি। সে আগুন জ্বালিয়ে দেয়, এইরকম এক ধরনের উস্কানি তার বাক্যের মধ্যে ছিল। এতৎসত্ত্বেও আমি বলছি যে শুধুমাত্র এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, একটা চূড়ান্ত একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হয়েছে, তাকে যদি আমরা এরকমভাবে কনসেন্ট্রেট করে নিয়ে এসে কসবা ডিআই অফিসে নিয়ে আসি সুমনদা, তাহলে আমার মনে হয় পুরো জিনিসটা খুব ন্যারো হয়ে যায়, খুব সংকীর্ণ হয়ে যায়। আমাদের কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখা দরকার যে নেতাজি ইঙ্গো স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সভা, সেই সভা থেকে যে আশ্বাস, এবং আজকে আমাদের 2.5 থেকে প্রায় 3 ঘন্টা শিক্ষামন্ত্রীর সঙ্গে যে শিক্ষকদের যে প্রতিনিধিদের এবং শিক্ষাকর্মীদের যে প্রতিনিধিদের যে মিটিং হয়েছে, তার একটা অন্তত পজিটিভ দিক বেরিয়ে এসেছে।
তারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো কিন্তু মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী। শুধু মেনে নিয়েছেন না, তিনি বলেছেন অন ক্যামেরা যে এই দাবিগুলো তো ন্যায্য, সুতরাং এই ন্যায্য দাবিগুলো অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে সেদিকে এগোবো। আমি বলছি যে দায়ের জায়গাটা, যখন এরকম একটা ক্যাটাস্ট্রফিক একটা সিদ্ধান্ত আসে, এরকম একটা ভার্ডিক্ট আসে যেখানে এক লক্তে ন্যাচারাল জাস্টিস মানা হয় না, যে কথাকে আমরা আগেও বলেছিলাম, এবং এই আইনের এই রায়ের 41 পাতার রায়ের একদম গোড়ার দিকে বলা হয়েছে যে আমাদের আইনে কিন্তু এই প্রভিশন আছে যে একজনও নিরপরাধ সে যেন শাস্তি না পায়। এটা সত্ত্বেও কিন্তু ওই 41 পাতার রায় লেখা আছে একদম গোড়ার দিকে 11 পৃষ্ঠা সম্ভবত, কিন্তু তা সত্ত্বেও সেটা মানা হয়নি, মানা যায়নি সেটা। এইরকম পরিস্থিতিতে তো একই সঙ্গে আমি যদি জঙ্গি আন্দোলনও চালাই, আবার একই সঙ্গে আমি যদি কথাও বলতে যাই, তাহলে আমার মনে হয় যে কোনো ফলপ্রসূ জায়গায় এগোবে না। এখানে কোথাও একটা ডায়ালগে যাওয়া দরকার, একদম। কিন্তু একটু স্ববিরোধিতা থেকে গেল। তুমি বলছো যে এই মানুষগুলো তাদের রুজি রুটি হারিয়েছে, এবার কীভাবে ইএমআই দেবে, বাচ্চার দুধের টাকা কোথা থেকে আসবে তারা জানেন না। তার পাশাপাশি তুমিই বলছো যে একেবারে এটা তারা আশ্বস্ত হয়ে বাড়িতে বসে থাকবেন, তারা তো একটা শান্তিপূর্ণ কর্মসূচি, এবং আমি মনে করিয়ে দেবো শুধু কসবায় নয় তো, সেদিন তো গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় ডিআই অফিসে হয়েছে। ঠিক তার পাশাপাশি একটা ছবিও আজকে সকাল বেরিয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর ডিআই অফিসে, সেখানে পুলিশ কিন্তু জলের বোতল এগিয়ে দিচ্ছে। আবার উল্টো ছবিটাও আছে, পুলিশের হাতে শিক্ষকরা ফুল তুলে দিচ্ছেন। মানে আমার যে ছবিটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে পুলিশের পায়ে ধরছেন। আমি বলছি অর্ণবের সঙ্গে আমি এই জন্য একটু ওকে ইন্টারাপ্ট করিনি, তার কারণ হচ্ছে একটা জায়গায় সম্পূর্ণ একমত। শুধু একমত নয়, যে নেতাজি ইন্ডোরে বা আজকের বৈঠকের যে ছবিটা, নেতাজি ইন্ডোরে যে আশ্বাসটা ন্যারোড ডাউন হয়েছেন শিক্ষকরা করেননি। নেতাজি ইন্ডোরের আশ্বাসটা ডিআই অফিসে লাঠি আর লাঠিতে যদি পাল্টে যায়, সেটাই তো আসল ন্যারোড ডাউন হওয়া। আমি এইখান থেকে আরেকটা জায়গায় ওর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে পুলিশের পক্ষে বলপ্রয়োগ করাই স্বাভাবিক, এবং পুলিশের এক্ষেত্রে সংযত হওয়া উচিত ছিল। আমি বললাম ছবিটা ঠিক উল্টে দিন তো। এই আলোচনার, এই অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব যে এই পশ্চিমবঙ্গের একটা জেলায় যেখানে পুলিশের এই বলপ্রয়োগ করা স্বাভাবিকটা দেখা যাচ্ছে না, সেই জন্য সেখানে লুম্পেন রাজ চলছে, সেখানে পুলিশ আক্রান্ত হচ্ছে। আমাদের ঘরের, আমি শুরুতেই বললাম যে পুলিশ অফিসার ভাই বোন পুলিশ কর্মীরা তারা আক্রান্ত হচ্ছেন, এবং পুলিশ নিজেদের বাঁচানোর সুযোগ পাচ্ছে না, শুধুমাত্র সম্ভবত তাদের সংযত হতে বলা হয়েছে বলে। এ বিচিত্র বৈপরীত্য। আমি ঠিক এইখানে যেটা নিয়ে আমার বিস্ময়কর, আমি আবার বলছি, আদালতের ওই নথি যেটা পুলিশ জমা দিয়েছে, প্রায় একই সময় দুটো মামলার সমস্ত নথিতে এফআইআর কমপ্লেনে দেখা যাচ্ছে ডিউটি অফিসারের তত্ত্বটা কিন্তু সম্পূর্ণ খারিজ হয়ে যাচ্ছে। তার কারণ প্রায় একই সময় দুজন অফিসার তো ডিউটিতে থাকতে পারেন না, নয়তো দুজন আইও কি করে হলেন? এই প্রশ্ন আমাদের থাকলো। পরের প্রতিবেদন। চাকরিহারা এক শিক্ষককে লাথি মারছেন এক পুলিশ অফিসার। এই ছবি ঘিরেই এখন চারদিকে ছিছি, কিন্তু তারই মধ্যে নতুন বিতর্ক। এই ছবিতে যাকে লাথি মারতে দেখা যাচ্ছে, কসবা থানার সেই সাব ইন্সপেক্টর রিটন দাসকেই প্রথমে কসবা কাণ্ডে তদন্তকারী অফিসারের দায়িত্ব দেওয়া হয়। প্রবল সমালোচনা, তুমুল বিতর্কের মধ্যে পরে সেই এসআই রিটন দাসকে তদন্তকারী অফিসার বা আইওর ভূমিকা থেকে সরানো হয়। কিন্তু প্রশ্ন উঠছে, ক্যামেরায় যাকে প্রকাশ্যে চাকরিহারা শিক্ষকদের লাথি মারতে দেখা যাচ্ছে, যাকে ঘিরে এত বিতর্ক, সেই পুলিশ অফিসারকে কেন তদন্তকারী অফিসার করা হয়েছিল? এটাই তো পশ্চিমবাংলার বাস্তব চিত্র। রক্ষকই যখন ভক্ষক হয়, যে মারল, যোগ্য শিক্ষকদের যারা মারল, তিনিই কিনা আইও ইনভেস্টিগেশন অফিসার। কি তদন্ত হবে আর কি রিপোর্ট হবে বোঝাই যাচ্ছে। যোগ্য শিক্ষকরা আপনারা বুঝুন। রাজ্য সরকার, আমাদের পুলিশ মন্ত্রী অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই পুলিশ মন্ত্রী, তারই পুলিশ আপনাদের ফাঁসানোর চেষ্টা করছে। ডিআইয়ের করা অভিযোগে যিনি লাথি মারলেন তিনি যদি তদন্তকারী সংস্থার হেড হন, তাহলে আর আমাদের সাধারণ মানুষের কি বলার থাকতে পারে? ডিআই অফিস অভিযানের দিন চাকরিহারাদের বিরুদ্ধে কসবা থানায় জেলা স্কুল পরিদর্শকের তরফে এই অভিযোগ জানানো হয়। 9 তারিখে দেওয়া এই অভিযোগপত্রের ডান দিকে দেখা যাচ্ছে পেন দিয়ে লেখা এসআই আর দাস, প্লিজ তদন্ত শুরু করুন। নিচে কসবা থানার ওসি সই, অর্থাৎ এসআই রিটন দাসকেই প্রাথমিকভাবে তদন্তভার দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে 9 তারিখ বিকেল 5:30টায় এফআইআর দায়ের হয়। এফআইআর এর কপিতেও তদন্তকারী অফিসার হিসেবে উল্লেখ রয়েছে এসআই রিটন দাসের। 10 তারিখ কোর্টে যে কাগজ জমা পড়ছে, সেখানেও তদন্তকারী অফিসার হিসেবে নাম রয়েছে এই এসআই রিটন দাসের। কিন্তু যিনি লাথি মারছেন, তিনি কি করে তদন্তকারী অফিসার হন? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায়। ভেবে দেখুন, যে লাথি মারল পুলিশের অফিসার, যারা বেধড়ক লাঠি চালালো এবং লাথি মারল মাস্টারমশাইদের ওপর,
তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি, সাসপেন্ড হয়নি, কোনো কিছু হয়নি। উল্টে তাকেই প্রমোশন দিয়েছে সরকার এবং পুলিশ। পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত হতেই পারে, যেহেতু তিনি নিজেও মার খেয়েছেন, হ্যাঁ, বা তাকে পর্দায় বারবার দেখা গেছে এবং তিনি নিজেও নিগ্রহিত হয়েছেন, ফলে পুলিশ প্রশাসন যেটা ঠিক মনে করেছেন সেটা করেছেন। এখানে তো দলের বা রাজনীতির কোনো মন্তব্যের অবকাশ নেই। বিতর্কের মুখে ব্যাখ্যা দিয়েছেন পুলিশ কমিশনার। ডিউটি অফিসার থাকে, হি উইল মেনটেন দ্য ফাইল। নর্মালি যখন কোনো এফআইআর হয়, হি ইজ দ্য আইও। অনেকদিন ধরে এই প্র্যাকটিস আছে, পরে আইও কে চেঞ্জ করে দেওয়া হয়েছে। দিস ইজ এ নর্মাল প্র্যাকটিস। ইফ ইউ সি দ্য হিস্ট্রি, আমরা জানি অ্যাটলিস্ট দ্যাট যখন দেখা হয় দ্যাট আইওদের উপর চাপ আছে বা অন্য কিছু আছে, দিস ইজ ডান মেবি অন দ্য সেম ডে অর নেক্সট ডে। বহুবার চেঞ্জ হয়েছে, যে চেঞ্জ হয় এটা পরে হয়। হিজ নেম ওয়াজ দেয়ার when the case was recorded in the file system. The duty officer, whoever is the duty officer, he will be the IO of the case. সূত্রের খবর, এসআই রিটন দাসকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর কসবা কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংকে। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সিপির নর্মাল প্র্যাকটিসটা আইন বলছে না, এইটা বলার চেষ্টা করলেন ডক্টর নজরুল ইসলাম। আমি বলছি যে যদি আবার বলছি ধরে নিই এটাই নর্মাল প্র্যাকটিস, একই সঙ্গে রিটন দাস এবং হাফিজউদ্দিন মণ্ডল প্রায় একই সঙ্গে খুব অল্প সময়ের ব্যবধানে করা দুটো কেসের, দায়ের হওয়া দুটো কেসের, শুরু হওয়া দুটো কেসের দুজন আলাদা আইও হলেন কি করে? আর এই তথ্য কোনো সূত্র বলছে না। আবার বলছি, কোর্টে জমা দেয়া, কলকাতা পুলিশের তরফে জমা দেয়া দুটো নথি বলছে। দেখি কি ব্যাখ্যা আছে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে। জয়ন্ত, প্রথমে বলবো আজকের প্রেস কনফারেন্সটা শুনে আমি খুব অবাক হয়েছি। মাননীয় রূপেশ কুমার বললেন রাইট অফ প্রাইভেট ডিফেন্সে তারা নাকি লাঠি ইউজ করেছেন, এখানেও একটা নির্দিষ্ট আইন আছে। বলা আছে উল্টো দিক থেকে যতটা বল প্রযুক্ত হবে তুমিও ঠিক ততটা বলই প্রযুক্ত করতে পারবে। কেউ থাপ্পড় মারতে এলে তাকে গুলি করে দেওয়া যাবে না। এখানে যারা এসেছিলেন তারা কেউ লাঠি নিয়ে এসেছিলেন এবং পুলিশকে লাঠি মেরেছেন এটা বলতে পারা যাবে না, কারণ ভিডিওতে দেখা গেছে। দ্বিতীয় কথা, লাঠিচার্জের তো একটা নিয়ম আছে। লাঠিচার্জ করতে গেলে প্রথমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিদেন পক্ষে অফিসার ইনচার্জকে আগে ওই জমায়েতকে অবৈধ জমায়েত ডিক্লেয়ার করতে হবে লাউডলি মাইকে। তারপরে তাদের ওয়ার্নিং দিতে হবে যে তুমি যদি সরে না যাও তাহলে আমরা লাঠি চার্জ করব। এবং লাঠি চার্জের নিয়মটা হচ্ছে মিনিমাম ফোর্স প্রযুক্ত করে ওই মবটাকে ডিসপার্স করতে হবে। যেভাবে আমরা আজকাল বেপরোয়া লাঠি মারতে দেখি, এখানে তো লাঠি ভেঙেও গিয়েছে, এটা কিন্তু বেআইনি। আমি জানতে চাইছি ওদিন কে লাঠিচার্জের অর্ডার দিয়েছে, কোন সুপিরিয়র অফিসার ওখানে ছিলেন যিনি লাঠিচার্জের অর্ডার দিলেন এবং যিনি ওই জমায়েতটাকে অবৈধ বলে ঘোষণা করলেন। লাথি মারা, সবচেয়ে বড় কথা, আজকে যদি একটা সাধারণ মানুষ কাউকে লাথি মারে সেটা হয়তো বেআইনি এবং অন্যায় হবে, কিন্তু ডিসিপ্লিন ফোর্সের পার্ট। যখন কাউকে লাথি মারেন তখন তাকে সাসপেন্ড করে দিতে হয়, সাসপেন্ড করে তার বিরুদ্ধে মামলা রুজু করতে হয়, যেটা এখনো হয়নি। অনেকে এটাকে জাস্টিফাই করতে চাইছেন। দেখলাম আমরা প্রেস কনফারেন্সে যে কেউ নাকি বলেছে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দাও। প্রথম কথা, এই ভিডিওগুলি যেগুলি 3-4 দিন পরে এলো তার জেনুইনিটি টেস্ট করা দরকার, এগুলি ফেক কিনা কে তার প্রমাণ দেবে, কারণ টুকরো টুকরো করে কিছু শর্ট চলে এলো আমরা মেনে নেব। দ্বিতীয় কথা, কার ভয়েস ওটা, ভয়েসটা পরে সুপার ইম্পোজ করা হয়নি তো। তৃতীয় কথা, পেট্রোল সিজ করা হয়েছে। যদি একজন কেউ বলে থাকেন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও তাহলে তাকে ধরে পেট্রোলটা নেওয়া হয়েছে। আপনাদের আইডি ছিল না, পুলিশ ছিল না, যখন এনারা আসছেন জমায়েতে আপনারা দেখেছিলেন কারো হাতে পেট্রোল, তাহলে তখন কেন ধরেননি তাকে, কেন সিজ করেননি? আপনারা বলছেন বড় বড় সিমেন্টের চাঙড় দিয়ে তালা ভাঙা হয়েছে, আপনারা সিমেন্টের চাঙড় আনতে দিলেন কেন? ছিল না আপনাদের আইবি, ছিল না আপনাদের ফোর্স? এটা তো জানিয়ে শুনে আসা হয়েছিল যে এখানে এই জমায়েতটা হবে। তালা দিতে চেয়েছিল, তাই আপনারাই তালা দিয়ে দিলেন, সুযোগ করে দিলেন তালা ভাঙার। আজকে শিক্ষকরা ফ্রাস্ট্রেটেড, ডিভাস্টেটেড, কাজেই সুযোগ করে দাও তালা ভাঙার। সিমেন্টের চাঙড় এগিয়ে দিলেন, তাই নাকি? আরও একটা কথা রয়েছে, যে কথাটা সুমন বললে যে ডিউটি অফিসার যদি ধরে উনি তর্কের খাতিরে উনি ছিলেন, কারণ ধরে নেওয়া যাবে না, কারণ বলা হচ্ছে উনি আহত ছিলেন, ওনার ট্রিটমেন্ট হয়েছে, তাহলে আহত ছিলেন তিনিই আবার ডিউটি অফিসার হয়ে থানায় বসে রয়েছেন। আর ডিউটি অফিসার যদি একটা রেকর্ড করেন কারো বয়ান বা কারো যদি অভিযোগ গ্রহণ করেন, তাহলে
নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, আইনটা নজরুল্লাহ বই কয়েকটা বলেওছেন যে আইনটা হচ্ছে অফিসার ইনচার্জ নির্ধারণ করবেন কে হবেন ওই মামলার ইনভেস্টিগেটিং অফিসার। কাজেই এখানে কতটা সাধারণ মানুষকে বোকা ভাবেন এনারা, যিনি অভিযোগ করতে এলেন বা যিনি অভিযুক্ত লাথি মারার জন্য তিনি তদন্তভারটা নিয়ে নিলেন। পুলিশ আজকাল যদি এইভাবে সাধারণ মানুষকে বোকা বানাতে চায় তাহলে কিন্তু সাধারণ মানুষের ভেতর থেকে একটা প্রতিবাদ উঠবেই। আর একটা কথা বলা প্রয়োজন, এনারা এসেছিলেন ডিআই অফিসে জমায়েত করতে, কি ভেবেছিলেন সঙ্গে তারা আপনারা এসে অঙ্ক শেখাবেন আপনাদের, নাকি আপনাদের মেরুদণ্ড উপহার দেবেন? আপনারা বুঝতে পারেননি যে মবটা, এই জমায়েতটা একটু ভায়োলেন্ট হয়ে যেতে পারে? কদিন আগে তো আপনারা বললেন যে হালকা বল প্রয়োগ, আজকে তাহলে কেন বলছেন যে এখানে লাঠি ইউজ করা হয়েছে প্রাইভেট ডিফেন্সে? কন্ট্রাডিকশন আপনারা আনছেন। আজকের মতো ক্যালাস প্রেস কনফারেন্স আমি সারা জীবনে দেখিনি। ধন্যবাদ জয়ন্ত। আমি এখান থেকে আরেকটা অংশে আসব, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন এই অনুষ্ঠানে নিয়মিত দর্শকরা আমি খুব মন দিয়ে জাগো বাংলা পড়ি। আজকে একটা কপি আমায় কার্যত মুগ্ধ করেছে। মুগ্ধ কেন বলছি, এমনি তো কপিটি খুব ওয়েল রিটেন, রসবোধ আছে, লেখার মুন্সিয়ানা আছে, কিন্তু তার হেডলাইন হচ্ছে ও সম্পাদক ভিডিওটা পাননি, এবং ওই যে পেট্রোল জ্বালানো, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব সেই অংশটা নিয়ে কপিটা। এর ভেতরে অনেক কিছু, অনেক মানে ওই বিটুইন দ্য লাইন্স বলে না, সেটা মজা আছে। যেরকম ধরুন আনন্দবাজার নয়, আনন্দবাজারের প্রথম পাতা আমি খুব মন দিয়ে দেখেছি, অন্য একটি সংবাদপত্র এই ঘটনা যারা 6টা ছবি ছেপেছে তাদের একটু কটাক্ষ করা হয়েছে। সাধারণভাবে তো আনন্দবাজার আর এবিপি আনন্দই একমাত্র কটাক্ষের লক্ষ্য হয়, এক্ষেত্রে দেখলাম অন্যরাও ঠাঁই পেয়েছে, এবং সেই কাগজটি কেন্দ্রীয় অনুগ্রহের জন্য এইসব করছে কিনা এসব প্রশ্ন আছে, নামটাম না করে আমি সেটার মধ্যে যাচ্ছি না। দেখুন, শাসক আর সংবাদ মাধ্যমের সম্পর্কের সমীকরণ চেঞ্জ হয়। আমরা বিশ্বাস করি যে গদি মিডিয়া আছে, দিদি মিডিয়া আছে, তারা তাদের মতো নিজেদের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী কাজ করবেন এবং গণতন্ত্র প্রত্যেককে সেই স্বাধীনতা দেয়। আমি তার মধ্যে আজ ঢুকছি না। আমার খুব ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে, দেখুন এই সম্পাদক নিশ্চয়ই আমাকে বলা হয়নি, যার ফলে আমার উত্তর দেওয়ার কোনো দায় নেই, কারণ আপনারা জানেন যারা এই কাগজ চালান তারাও নিশ্চয়ই দেখেছেন কাল সকাল থেকে এই পেট্রোল নিয়ে, গতকালকের কথা বলছি, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো এটা যে কতবার চলেছে, এবং এই অনুষ্ঠানের সূত্রটা বলতেও আমার কোনো অসুবিধে নেই। সেটা হচ্ছে কলকাতা পুলিশ এই ভিডিওটা রিপোর্টারদের দেয় এবং আমরা চালাই, আলাদা আলাদাভাবে চলে, বিভিন্ন প্যাকেজে চলে, এমনকি এই অনুষ্ঠানে একাধিকবার তার কথা রেফার্ড হয়, শুধু রেফার্ড নয়, একাধিক প্যাকেজে সেই ফুটেজটা টোটালি সম্পূর্ণভাবে ঠাঁই পায় কলকাতা পুলিশের দেওয়া ফুটেজটা। এবং তরুণজ্যোতি, কাল বিজেপির যে গেস্ট ছিলেন তরুণজ্যোতি যখন বলছেন তাকে থামিয়ে আমি উল্লেখ করি, আমি দ্রুত একবার, যারা কালকে কোনো কারণে মিস করে গেছেন, না এই কপির লেখক নয়, আমি আবার বলছি, এরা নিশ্চয়ই খুব মন দিয়ে দেখেন, আমি একবার ছোট্ট দেখিয়ে দিই, ছোট্ট অংশ। পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব। ধরুন আমি একটা শুধু বলি, পুলিশ আজকে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছে, আমরা দেখিয়েছি, তাতে একজন প্রতিবাদকারী চাকরিহারা শিক্ষক বলছেন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব। আচ্ছা, এইবার হচ্ছে কাহানি মে টুইস্ট। সেটা হচ্ছে এই যে শিক্ষক অথবা যে ব্যক্তি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব বললেন, আমি জানি না সিপি সাহেব এদেরই বহিরাগত বললেন কি না, এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় কি, এটা একটু খুব কনফিউজিং। সত্যি কথা বলতে আমার কাছেও যে সম্পূর্ণ উত্তর আছে তা নয়, কারণ আমাদের রাজ্যে জনপ্রতিনিধিরাই, সাধারণ মানুষ বাদ দিন, তারা এত দ্রুত এই দল ওই দল জোড়া ফুল পদ্ম ফুলে চলে যান, যার ফলে পুরোটা গুলিয়ে যায়। কিন্তু এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো বিজেপি। তাদের বক্তব্য, এই ব্যক্তির যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তাতে নাকি তার স্পষ্ট বিজেপি বিরোধী, এবং তারা স্পেসিফিক্যালি বিজেপির মুখপাত্ররা দুটি প্রশ্ন তুললেন। একটা হচ্ছে, যদি এই ব্যক্তি বিজেপি বিরোধী হয় তাহলে হতেই পারে এই ব্যক্তি তৃণমূলের সমর্থক, এবং এই শিক্ষা জমায়েতে তাহলে তৃণমূল কি নিজেদের লোক পাঠিয়েছিল করে গোলমাল পাকিয়েছে, আমরা জানি না। দ্বিতীয় আরেকটি প্রশ্ন বিজেপির মুখপাত্ররা তুলতে শুরু করলে সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত এই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেটা কি এই জন্য যে সে শাসক দলের সমর্থক বা তাদের ঘনিষ্ঠ? কারণ পুলিশ সাধারণভাবে আমরা দেখি, সাধারণ অভিজ্ঞতা থেকে, যে শাসক দলের ছোঁয়া থাকলে তো একটু নিষ্ক্রিয় বা অতি নিষ্ক্রিয় বা একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়, জানা নেই। কিন্তু পরের প্রতিবেদন এই নানা প্রশ্ন তুলবে, কারণ এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে সত্যি কথা বলতে আমিও বিভ্রান্ত। আমার পরের বক্তা সজল ঘোষ, কিন্তু তার আগে এই প্রতিবেদনটা রাখা খুব জরুরি মনে হচ্ছে। দেখুন তো, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব। কসবাকাণ্ডে চাকরি হারানো শিক্ষকদের পুলিশের লাঠি এবং লাঠি মারা নিয়ে যখন নিন্দার ঝড় বয়ে যাচ্ছে,
তখন চাকরিহারাদের ঘাড়েই দায় ঠেলতে এই ভিডিও সামনে এনেছিল কলকাতা পুলিশ। পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব। কিন্তু কলকাতা পুলিশের ভিডিওতে যাকে পেট্রোল এনে জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে, তিনি কে তা নিয়ে এবার সরব হলো বিজেপি। বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন। সেই সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, এটা তো বুমেরাং হয়ে গেল কচি খোকা, তৃণমূলের ছেলে তো, প্রিসাইডিং অফিসার থেকে তৃণমূলকে ভোট লুটে সাহায্য করেছিল পর্যন্ত। অবশ্যই এটা তৃণমূলের পুরনো চাল, যতক্ষণ কাজ হবে ব্যবহার করবে এবং কাজ ফুরলেই ভাদু শেখ। একই ভিডিও পোস্ট করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ফেসবুকে লিখেছেন, দেখুন দেখুন এই তো বাছাধনের আসল রাজনৈতিক চেহারা, পাক্কা তৃণমূল, নাম প্রতাপ রায় চৌধুরী। এই দেখুন, জয় বাংলা, জয় বাংলা হয় হয় বাংলাদেশি উগ্রপন্থী আর নয়তো তৃণমূল। পাল্টা তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আবার এই স্ক্রিনশট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পেট্রোল নিয়ে আগুন জ্বালিয়ে দেব বলা শিক্ষকের ফেসবুক পোস্ট, বাকিটা আপনারা বিচার করুন। যখন গেটে পৌঁছে গিয়ে গেট ভাঙার চেষ্টা হয়েছে আর ওইসব পেট্রোল নিয়ে জ্বালিয়ে দিয়ে এইসব হয়েছে, তো তখন এই পেট্রোল নিয়ে জ্বালিয়ে দিয়ে কে বলেছে? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সিপিএম এর এক ক্যাডার বলেছে, তাকে তো অ্যারেস্ট করা উচিত, অ্যারেস্ট করা উচিত। ওখানে দাঁড়িয়ে মানুষকে প্রভোগ করেছে বৃহত্তর হিংসার জন্য। সিপিএম আবার প্রশ্ন ছুড়ে দিয়েছে, পুলিশ যদি এই ব্যক্তিকে চিহ্নিতই করে থাকে তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? কি দেখা গেল? জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো যে বলছে সে মাস্টার নয়, সে চাকুরি হক দাবি করতে গেছে তা নয়, তৃণমূলের ঘনিষ্ঠ কর্মী, তৃণমূলের কর্মী ওখানে কেন গেছিল, কে তাকে পাঠিয়েছিল? তাহলে এটা কি এজেন্ট প্রভোকেটর ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে এজেন্ট প্রভোকেটর সেখানে গিয়ে একটা এমন পরিবেশ তৈরি করতে পারে যেখানে লাথি মারাটা জাস্টিফাইড হবে? অবশ্যই তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়াটা উচিত। এদিন কলকাতা পুলিশের সাংবাদিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন করা হয় কমিশনারকে। যে বলেছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, তার নামও প্রকাশ্যে এসেছে, প্রতাপ রায়, তো এখনো অবধি কেন গ্রেফতার হচ্ছে না? No, see, arrest is part of investigation. Whatever necessary action is needed, that will be done. পুলিশ গ্রেফতার করবে কেন? যিনি বলছেন যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, তিনি তো তৃণমূলের একজন কর্মী এবং তার ফেসবুকের যে পোস্ট, সোশ্যাল মিডিয়ার পোস্ট, সেখান থেকে তো পরিষ্কার প্রমাণিত যে তিনি কোন দলের হয়ে কাজ করেন। যাকে নিয়ে এই বিতর্ক, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে যাকে পেট্রোল এনে জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে, সেই প্রতাপ রায় চৌধুরীর দাবি তিনি পেট্রোল আনার কথা বলেছিলেন অন্য কারণে। বিজেপি যখন তাকে তৃণমূলের বলে দাবি করেছে, তখন প্রতাপ তা পুরোপুরি অস্বীকারও করেননি। এখনো বলছি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, নিজেকে জ্বালিয়ে দেব, আমরা অনেকেই হয়তো জ্বালিয়ে দেব। আমি বাঙালির ছেলে, আমি বাংলায় কথা বলি, এটা আমার মৌলিক অধিকার। আমি তখনও বলেছি জয় বাংলা, আমি এখনও বলবো জয় বাংলা। আজ অবধি মনে পড়ছে না আমি কোন নির্বাচনে কাউন্টিং এজেন্ট ছিলাম। আমি একটাই মাত্র কাউন্টিংয়ে ছিলাম, সেটা কাউন্টিং অফিসার হিসাবে, সরকারি অফিসার হিসাবে। পুলিশ আমাকেও গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, পরে নিঃশর্ত ছেড়েও দিয়েছে। আমাদের বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নেই। সব মিলিয়ে চাকরিহারাদের বিক্ষোভে থাকা এই ব্যক্তিকে ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখি এ নিয়ে সজল ঘোষ কি বলে। পুরো জ্বালিয়ে দিল তো লোকটাই। হ্যাঁ, আমি যাই হোক, আমি দুটো কথা বলি। প্রথম হচ্ছে যে আমি দেখছিলাম শিক্ষকরা বারবার বলছিলেন, সে টিভিতে হোক, এখানে যিনি আছেন, যে আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে এই শুধু পেনটুকু আছে। শিক্ষকদের কাছে আমার আবেদন, দয়া করে এটা ভুলে যাবেন না যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আবহমান কাল ধরে, দ্যাট পেন ইজ মাইটার দ্যান সোর্ড। এই শিক্ষকরাই হীরক রাজার দেশের ওই অত্যাচারী শাসকের পরিবর্তন এনেছিলেন। ভাবের ঘরে চুরি করবেন না, আপনাদের চাকরি চুরির পেছনে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই, এটা আপনি যখন শুতে যান তখন জানেন, আপনার স্ত্রী আপনাকে বলেন। অতএব যারা আপনার চাকরিটাকে চুরি করেছে তাদের আর এক মিনিটও এখানে থাকার কোনো অধিকার নেই। বেঁচে থাকার স্বার্থে যতটুকু মাননীয়া করছেন সেটুকু আমরা কিছু মনে করছি না। আর এই অর্ণবদার গলায় আজকে বিবেকের আওয়াজ শুনতে পেলাম, এটা অনেকটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এরম আর কি অ্যাটিটিউড। এবার আমি আসছি, ধরুন এই যে প্রতাপ রায় চৌধুরী, হ্যাঁ, রায় চৌধুরী বংশের ছেলে, বিরাট ব্যাপার। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি বলছি যে এটা কোনো ঘটে যাওয়া ঘটনা নয়, এটা পুলিশের বানানো ঘটনা, এভিডেন্স হিসেবে আগে থেকেই তারা স্টোর করে রেখেছে। আপনি পুরো ভিডিওটা চালান, আমি অনেকক্ষণ ধরে দেখেছি। ছেলেটি বলল
বলে ছুটে পালিয়ে গেল। যে বলবে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো সে পালাবে কেন? সে তো পরবর্তী কোনো হিংসাত্মক কাজকর্মে লিপ্ত হবে। এটা পুরোপুরি কনকক্টেড এবং আগে থেকে পুলিশ তো জানে এই ধরনের ঘটনা তো প্রায় পুলিশকে ফেস করতে হয়। অতএব আগে থেকে এই ধরনের লোকজনকে ঢুকিয়ে রেখে তারা এই ধরনের ভিডিও আগে থেকেই শ্যুট করে রেখে দিয়েছে। এবার আপনাদেরকে আসি, আমি কতগুলো কথা বলি যে ওর পরবর্তী রাজনৈতিক পরিচয়, এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, এগুলো সামনে এসে গিয়েছে। আমার বলার বক্তব্য হচ্ছে, ধরুন এই যে 16 বার কোর্টে যেটা হলো না, 16 বার কোর্টে যেটা হলো না, আজ 13 জনের 3 ঘন্টার বৈঠকে হয়ে গেল, আমরা খুব স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে, কাল থেকে মেনলি, এখন আপনারা অনেকবার বলেছেন ওই যে ছেলেটির বিষয়টা এলো কি প্রতাপ রায়চৌধুরী পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো, কেন তারা দাবি করছে না যে এই ছেলেটিকে গ্রেপ্তার করতে হবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আপনারা এখনই এই মুহূর্তেও জাঙ্গিপুরে একটা হিংসাত্মক ঘটনা ঘটছে ওয়াকফকে কেন্দ্র করে, রাস্তা বন্ধ, গাড়ি ঘোড়া জ্বলছে, অনেক ভয়ঙ্কর অবস্থা সেখানকার। আমি বলছি আজকে পুলিশ কোথায় ছিল কালকে পুলিশ? যখন আমরা বিশ্বাস করি, যারা আমরা সকলে বিশ্বাস করি মনে প্রাণে যে গেরুয়া আমাদের জাতীয় পতাকার ওপরের অংশ, সেই গেরুয়াকে খুলে নেওয়া হচ্ছে, তখন পুলিশ মুখ ঘুরিয়ে আছে। আমার এইখানেও আপত্তি নেই যে পৈশাচিক উল্লাস সেই মুহূর্তে করে যে আওয়াজ, সেই আওয়াজটা আজও আমাদের কানে গুঁজছে। সজল, একবার আমি থামালাম, এটা নিয়ে আমি আলোচনা করব ল অ্যান্ড অর্ডার পার্টে, কিন্তু সজল তোমারও মনে রাখা উচিত যে যখন আমরা এই আলোচনা করছি এই রাজ্যের একটা অংশ অশান্ত, আমার প্রত্যেক বক্তার কাছে আমার আবেদন থাকবে এমন যেন আমরা কোনো কিছু না বলি যাতে কোনোভাবে উত্তেজনায় সেই স্ফুলিঙ্গ যোগ হোক। আমি চাইছি পুলিশ অ্যাক্ট করুক যাতে তোমার আমার মতো সাধারণ নাগরিক বিশ্বাস করে, আমি শান্তিতে ঘুমোতে যেতে পারে। ওইভাবে খুলে নিল, নপুংসক পুলিশ দাঁড়িয়ে দেখলো, আজকে তার বিরুদ্ধে আওয়াজ উঠবে না? এটার নাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। না, সেকুলারিজম কেন এটা হবে? না, কোনো প্রশ্ন নেই। আরে এইটা নিয়ে প্রশ্ন করব বলে, এইটা নিয়ে প্রশ্ন তুলবো বলে এই অনুষ্ঠানের অংশ হিসেবে এটাকে রাখা হয়েছে, কিন্তু আবার আমি বলবো যে আমাদের কাজ আগুন লাগানো নয়, আগুন নেভানো। আমি দুটো কথা বলি শুধু। আপনি যে ছবিগুলো দেখালেন তার মধ্যে একটা ছবি হচ্ছে 28শে জুলাই 2022 সালে ওর পোস্ট, এই প্রতাপ রায়চৌধুরী ছেলেটির পোস্ট, তাতে মোহাম্মদ সেলিমকে দেখা যাচ্ছে এবং বাংলার আগামী বলা হচ্ছে। আবার এখন সজলদা বলছেন যে উনি হচ্ছেন আসলে বহু পোস্ট আছে, মানে তাহলে আমি বলছি 22 সালে তৃণমূল নেত্রী উচ্ছ্বসিত প্রশংসা করে বাংলা লিখেছে, ও জয় বাংলা লিখেছে, তার মানে 22 সালে তো আমি বলছি অর্ণব, বেশ খুব দ্রুত। আমি কেন বললাম যে আমি বিভ্রান্ত, যে টাইম লাইনে ফেলে কিন্তু এই প্রতাপবাবু কোন দলে বোঝা খুব মুশকিল। তার কারণ 2024 সালের 21শে জুলাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পোস্ট করে একদম 21শে জুলাইয়ের সভা থেকে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই ধরনের প্রচুর পোস্ট আছে, বহু পোস্ট আছে জয় বাংলা ইত্যাদি করে, যার ফলে ওই টাইম লাইনে ফেলে উনি কোন দলের এইটা বোধহয় অতি সরলীকৃত হয়ে যাবে। কিন্তু ব্যক্তি তার ইচ্ছে, আজকে তিনি তৃণমূল, কালকে বিজেপি, এ তো দুবেলা দেখছি, জনপ্রতিনিধিদের দেখছি, আমি ওর মধ্যে যেতে চাই না। সুমন বললো যে আমি বাঙালি তাই জয় বাংলা বলছি, হতে পারে সে বাংলাবাদী, হতে পারে বাংলাদেশি, জয় বাংলা অরিজিনালি বাংলাদেশের স্লোগান ছিল। আমি বলছি এখন নয়, যখন আমরা জন্মাইও নি তখন থেকে। আমি মূল বিষয় ফিরবো। বাঙালির মাছ খাওয়া এমনিই বন্ধ হয়ে যাবে, বাঙালির সমস্ত কালচার চেঞ্জ, এরা আজকে বাঙালির মাছ খাওয়া নিয়ে পড়ে আছে। বাঙালি, আপনি বলুন তো আপনি কোন দিক দিয়ে আজকে বাঙালি, বাংলার কোন কালচারটা আজকে বেঁচে আছে? বাঙালির মাছ খাওয়া। আপনার ওই ধ্বজাটা খুলে নিল, আপনি তখন কোথায় ছিলেন?
বাঙালি এটা নয়। এই মুশকিল হচ্ছে বেশ 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 আমি বলছি মাছ না, বিশ্বাস করুন আমার আর আমার মতো প্রচুর বাঙালির খুব প্রিয়, যার ফলে মাছের বাজার মাংসের বাজার আমিষ খাওয়ায় কেউ মানে হাত দিলে একটু খারাপ লাগে, কিন্তু আজকের বিষয় তো এটা নয়। হতে পারে হতে পারে, আমি তো দিল্লি গিয়ে দেখিনি বাজারে, কিন্তু এটা তো আজকের বিষয় নয়। হ্যাঁ, কিন্তু তোমরা দুজনে যেভাবে মানে ডেসিবেলটা যেভাবে উঠছে, আইফোনের আইওয়াচের মুশকিল হচ্ছে, এক্ষুনি বলবে যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আপনি দ্রুত অন্য জায়গায় চলে যান। কালকেও 3 বার অ্যালার্ট এসছে, আজকে অনেক কষ্টে বসে আছি, সঞ্চালক চলে গেলে আর সঞ্চালনা কে করবে। কিন্তু পরের প্রতিবেদনে আমি ঠিক এখান থেকে যাব উইথ আ ভেরি সিরিয়াস নোট, তার কারণ আবার আমি মূল বিষয়ে ফিরছি। আজকের একটা বৈঠক, যে বৈঠকে একটা বড় অংশের মানুষ আশা করেছিল যে একটা সমাধান সূত্র পাওয়া যাবে, কি সমাধান সূত্র পাওয়া গেল, আদৌ গেল কিনা, পরের প্রতিবেদন দেখাবো। দেখুন, যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। 21 তারিখ আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। চাকরি বাতিল নিয়ে জট কি কাটবে? এসএসসি কি ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করবে? তা থেকে যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে? তা নিয়েই শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করলেন চাকরি প্রার্থীরা, যার শেষে চাকরি প্রার্থীদের দাবি মেনে নেওয়ার কথা শোনা গেল ব্রাত্য বসুর গলায়। যেটা ওরা দাবি করেছেন, যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসির চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত। প্রশ্ন উঠছে, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে এসএসসি সেই কাজ আগে করেনি কেন? যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল, তাহলে এত সময় লাগলো কেন? কোথায় কোনো সময় লাগেনি, এসএসসি তো দিয়েছে। আমি তো বারবার করে বলছি, এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। যদিও শিক্ষামন্ত্রীর আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে নারাজ আন্দোলনরত চাকরিহারারা। খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না। পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, ওই যেহেতু যোগ্য অযোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। চাকরিহারাদের বেতনের বিষয়টিও এদিনের বৈঠকে উঠে আসে। এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা হবে। 21 এপ্রিল এসএসসি কি শেষ অবধি তালিকা প্রকাশ করবে? তাতে কি কিছু সুরাহা হবে? নজর সেদিকেই। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। কোথাও কি আশার আলো দেখা গেল? না সুমন, আশার আলো দেখতে চাই, কিন্তু এখনো পর্যন্ত আজকের অবধি যে আলোচনার আউটপুট, তাতে কার্যত দেখা যাচ্ছে এই সমস্ত কটা আর্গুমেন্ট সুপ্রিম কোর্টে প্লেস করা হয়েছিল, যা বলছেন এসএসসির কাছে শুধু খটকা, সেটা হচ্ছে সিবিআই এর এই যে তথ্য হার্ড ডিস্কের, এটা তো কোর্টে প্লেসড হয়েছিল। এক্স্যাক্টলি, এই সিবিআই এর এই তথ্য, এসএসসির এই ইন্টারপ্রিটেশন, এই ডেটা সবকিছু প্লেসড হয়েছিল। প্লেসড হওয়ার পরও সেখানে সুপ্রিম কোর্টের আলটিমেট জাজমেন্ট এসছে যে এটা অ্যাকসেপ্টেবল নয়। একদম, ফলে এই অ্যাকসেপ্টেবল নয় যেটা, সেটাকে অ্যাকসেপ্টেবল করার কাজ সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। তারা কিভাবে করবে, সিবিআই মনে করে না যে ওটা গ্রহণযোগ্য। হ্যাঁ,
এবার বলছি যে সিবিআইয়েরও তদন্তের অভিমুখ সেটাও হচ্ছে এমন একটা জায়গায় গিয়ে আটকে গেল যেখানেও এদের জাস্টিস পাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল। কার্যত আমি বলবো যে প্রথম থেকে আমাদের রাজ্য সরকার এবং এসএসসির অসহযোগিতার জন্য আসলে এই প্রমাণ যোগ্য অযোগ্য চাল কাকড় এটা হচ্ছে আটকে গেছিল। আমি সেই জায়গা থেকে আমি এখন বলতে চাইছি যে সবচেয়ে সেন্সিটিভ ঘটনার সমান একটাই যে আমরা বারবার বলছি যে এই এন্টায়ার অপরাধটা এটা একটা প্রাতিষ্ঠানিক অপরাধ। এই প্রাতিষ্ঠানিক অপরাধে কে ছিল? এসএসসি যুক্ত ছিল, সরকার যুক্ত ছিল। আমি বলছি যে এর সাথে গতকাল ধরে আমি যেটা দেখছি, গতকাল পরশু ধরে পুলিশ, আমি বলছি তারাও যুক্ত। আমি এই যে ছেলেমেয়েরা যারা কসবার অফিসে গিয়ে যারা মার খেলেন, পুলিশের লাথি খেলেন, এটা কেবল অন্যায়, এটা একটা অসভ্যতা চরম। শিক্ষকের গায়ে যখন লাথি মারছেন, তারা বলছেন প্রায় তার ডিআই অফিস ঘেরাও করতে গেছিল। ডিআই অফিসে তারা গেছিলেন একটা প্রতীকী প্রতিবাদ জানাতে, আর পুলিশ যেটা করেছে প্রকৃত প্রতিশোধের পথ খুঁজেছে। হ্যাঁ, পুলিশ তারা বলছেন যে এই লাঠির ঘটনা হচ্ছে তারা তদন্ত করে দেখবেন। এটা কেন তদন্তে আসছে না যে ডিআই অফিসে রাজ্য জুড়ে ছেলেমেয়েরা কেন গেলেন? কারণ আমি বলছি পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে 50 কোটি টাকা একদিনে জমা হয়েছে, এটা পুলিশ জানতেন না? সিআইডি কি করেছে? আপনি যদি বলেন যে এই যে ছেলেমেয়ের জেলায় জেলায় টাকা তোলা হয়েছে দিনের পর দিন মাসের পর মাস, এটা পুলিশ জানতো না যে ঘটনা ঘটেছে যার জন্য আজকের এই সাফারার হতে হচ্ছে? আজকে পুলিশ জানতো না যে এসএসসিতেও এই অভিযোগ দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা হুইসেল ব্লোয়ারের কাজ করেছে দিনের পর দিন? ফলে পুলিশ তখন নীরব ছিল, পুলিশ নীরব ছিল। এবং এই ডিসেন্ট আজকের যেটা হচ্ছে সেটা স্বাভাবিক ডিসেন্ট। আজকের এই ডিসেন্ট যখন পুলিশের কাছে যাচ্ছে ডিআই অফিসে, পুলিশের উচিত ছিল মাথা নিচু করে টলারেন্ট ঢঙে এই ডিসেন্টটাকে অনার করা, কারণ তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আজকের এই 26,000 ছেলে মেয়েকে। আজকে তাদের বোঝা উচিত ছিল, তার বদলে তারা লাথি মারছে। আমি বলছি সরকার পোষিত শিক্ষা এটাকে রক্ষা করার লড়াই যারা করছেন, এই চাকরি প্রার্থী যারা শুধু নিজের চাকরি না, সরকার পোষিত শিক্ষাকে রক্ষা করার লড়াই লড়ছেন, সেই লড়াই পুলিশ হচ্ছে যে আটকাতে চাইছে। বলছে যে পুলিশ কোন জায়গায় দাঁড়িয়ে হচ্ছে পুলিশ নিজের দায়িত্ব পালন করেননি। আমি বলছে না যে আত্মরক্ষার্থে মার দিতে গেছিল? অনুব্রত মণ্ডল যেদিন বলেছিলেন পুলিশকে বোম মারো, পুলিশ কি ভূমিকা করেছিলেন? যেদিন পুলিশকে বলেছিল হাতের ঘড়ি দেখুন, সেদিন পুলিশ কোথায় ছিল? যেদিন সন্দেশখালীতে শেখ শাহজাহান তাতেই দৌরাত্ম্য ছিল, সরকারি জমি লুট করেছিলেন, পুলিশ কোথায় ছিল? ফলে তখন আমি বলছি যে পুলিশ ধরেছে এই নিরীহ মাস্টারমশাই যারা হচ্ছে সমাজের মুখ, তাদেরকে অত্যাচার করা অনেক সহজ। সেই কারণের জন্যই মাস্টার ঠেঙিয়ে শিক্ষা দেবো যে ল অ্যান্ড অর্ডার আমরা কতভাবে কন্ট্রোল করতে পারি। এই যদি পুলিশ, আমি বলছি যে এই পুলিশ আসলে সরকারের মুখ, সরকারের অনুমতি নিয়ে এই কাজ করছে। ফলে এই প্রাতিষ্ঠানিক অপরাধের দায় পুলিশকেও নিতে হবে। দিস ইজ নজরুলদা, আমি একটা জিনিস বুঝিয়ে দিন, সেটা হচ্ছে যে এই চাকরিহারা মাস্টারমশাইরা কি চাইছিলেন? যে এসএসসির মিরর ইমেজটা, যেটা প্রেস কনফারেন্সে আমি লাইভ দেখার সুযোগ পাইনি, পরে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স দেখে যেটা বুঝছি সেটা হচ্ছে যে সিবিআইয়ের যে হার্ড ডিস্কের ডেটা সেটা তারা জমা দেবেন। কিন্তু আমার খটকাটা অন্য জায়গায়, এই সিবিআইয়ের হার্ড ডিস্কের যাবতীয় ডেটা তো কোর্টে জমা পড়েছিল, সেটা গৃহীত হয়নি। তাহলে সমাধান সূত্রটা কোথায়? মানে আমি পাগলের মতো চেষ্টা করছি যে সমাধান সূত্রটা বেরোতে পারে না। কেন বলছেন? কারণ শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্য বলছেন, আপনারা যোগ্য অযোগ্য বলছেন, এমনকি যাদের চাকরি গেছে তারা যোগ্য অযোগ্য বলছেন। কিন্তু চাকরি বাতিল তো যোগ্য অযোগ্যের পুরো হয়নি। চাকরি বাতিল হয়েছে কারা বৈধভাবে চাকরি পেয়েছেন, কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন। আমি ধরে নিলাম আপনার পরিভাষা বৈধ অবৈধ। হ্যাঁ, তো কেন বৈধদের তালিকা দেয়া গেল না? শিক্ষাগত যোগ্যতা আছে সেই তো যোগ্য। অতএব এসএসসি যদি একটা লিস্ট তৈরি করে যেখানে টেন্টেড লোকেদের নাম আছে, তাহলে সেটা যোগ্য প্রার্থী। সেটা হতে পারে না বিবেচ্য। বেশ, হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআই প্রমাণ জোগাড় করে একটা তালিকা দিয়েছে যে এই যে যারা নিযুক্ত হয়েছে তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, অযোগ্য নয়। এই তালিকাটা যখন কোর্টে প্রকাশ হয়েছে, এসএসসির কাছে জানা হয়েছিল, রাজ্য সরকার কাছে জানতে চাইছিল, তারা এটা অস্বীকার করেনি যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে। এরপরে তাদেরকে বলা হয়েছিল যে এই যাদেরকে সিবিআই চিহ্নিত করেছে তাদের বাইরে যারা আছে তাদের মধ্যে কি অবৈধভাবে পেয়েছে তা আপনারা বলতে পারবেন? এসএসসি বলতে পারেনি, আজ কি করে বলবে? আজ যদি বলে তাহলে তাদের সততা সম্পর্কে প্রশ্ন জাগবে। ঠিক, আমার এইখানে খটকা এবং এটা আমি একমত হচ্ছি। তার কারণ
আজকে আমাদের কাছে সিদ্ধার্থবাবুর যা সাক্ষাৎকার আছে তো রোজ দেখাই, আমি কলকাতা শহরের সমস্ত কাগজ, আনন্দবাজার টেলিগ্রাফ শুধু নয়, সমস্ত কাগজের 27 তারিখের কাটিং আমার হাতে আছে। তাতে পরিষ্কার করে সিদ্ধার্থবাবু বলছেন, শুধু কৃষ্ণেন্দুকে দেয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে নয়, নানা ধরনের কারচুপি থাকতে পারে, কারুর একাডেমিক নাম্বার বাড়ানো হতে পারে, ইন্টারভিউয়ের নাম্বার বাড়ানো হয়ে থাকতে পারে, এরপরে যদি তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে। এই যুক্তি দেখে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাকিরা যোগ্য, এটা বলা হয়নি। জিনিসটা তো খুব সিম্পল। আমি বলছি এখন যদি এসএসসি বলে কেউ প্রশ্ন করতে পারেন, আগে কেন বলেননি, প্রশ্ন করতে পারেন, কিন্তু এখন অন্তত সমাধানের সূত্রটা কি পাওয়া যাবে? বৈধভাবে চাকরি পেয়েছে বলা হয়নি, একদম যোগ্য নয়। আমি হচ্ছে যে যদি এই যে ট্যাম্পারিং অফ স্কোর, মার্কশিট ইত্যাদি যদি থেকে থাকে, এটা যে কোনো সময় একজন কর্মরত শিক্ষকের যদি প্রমাণিত হয় তার চাকরি যেতে পারে। এর জন্য অ্যাট দি টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন এসেনশিয়াল, বাট সেটাই শেষ নয়। সেকেন্ড, আমি আপনাকে আরেকটা জিনিস বলছি, স্কুল সার্ভিস কমিশন তারা দেখবেন যে ডেটাটা আমার মনে নেই সঠিক, তারা যে সংখ্যাটা বলছে যে অবৈধ, বাকিদের তো বৈধ বলতে পারছে না। আমি বলছি যে রাজ্য সরকারের নোটে দেখুন, মিনিস্টার ক্যাবিনেট যেখানে হচ্ছে সেখানে সুপার নিউমারি পোস্ট 6861 খানা তৈরির কথা ছিল। এই ডেটাটা আসলো কোত্থেকে? তাহলে এই ডেটাটার একটা সূত্র ডেফিনেটলি কোথাও আছে। 6861 যদি এই অবৈধ লোকেদেরকে অ্যাকোমোডেট করার জন্য হয়, এবং যদি এসএসসিরও যদি দেখেন যে 6861 থাকে, দীর্ঘায়িত করবো না, আমি বলছি 6161 কাছাকাছি একটা ফিগার কিন্তু সুপ্রিম কোর্টের রায়তেই আছে, যেখানে পশ্চিমবঙ্গের এসএসসি জানিয়েছে যে গোঁজামিল, এবং আমি নজরুলদার পরিভাষা ধার নেব, সেটা হচ্ছে অবৈধর ক্ষেত্রে সেই ফিগারটা সুপ্রিম কোর্টের রায়ে 6515। আমি বলছি হতে পারে এই দুটো একই রকম, কিন্তু খুব দ্রুত আমার সেটা বলেনি আমি এক্স্যাক্টলি, সেখানেই তো খটকাটা। খুব দ্রুত জয়ন্ত আগে বলছিল যে ডক্ট্রিন অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে কোনো যেন সাজা না পায়, কিন্তু এখানে ডক্ট্রিন অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স আসবে না, ওটা 18 শতকের একটা তত্ত্ব ছিল, এটা সার্ভিস জুরিসপ্রুডেন্স। এখানে একটা কথা শুধু বলি যে আজকে যদি ওরা বলে দেয় যে আমাদের কাছে লিস্ট আছে, এসএসসি দিল, তাহলে সাপ্রেশন অফ মেটেরিয়াল ফ্যাক্টসের আওতায় আসবে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, কোথাও তোমরা বলতে পারলে না আজকে কিসের ভিত্তিতে তোমরা এই লিস্টটা বার করবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আরো কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। একটা লাইন যোগ করতে চাই, মমতাদি যেটা বলছেন যে 9000 10,000 আসামি পার হয়ে যাক, যেটা ওনার লক্ষ্য, অপরাধী পার হয়ে যাক, একজনও যেন নিরপরাধী সাজা না পায়। এই কথাটা প্রযোজ্য 9000 10,000 কোথায় আইনে লেখা আছে আমি জানি না, কিন্তু এই কথাটা প্রযোজ্য। তো ঘটনা হচ্ছে যে এই কথায় আমার বক্তব্য হচ্ছে যে এই কথাটা প্রযোজ্য কোন ক্ষেত্রে? যে দুটো খুনের আসামি তাকে আপনি মুক্তি দিতে পারেন, একটা ডাকাতির আসামি আপনি একটা মুক্তি দিতে পারেন, একটা অযোগ্য শিক্ষক, একজনও যদি অযোগ্য শিক্ষক থাকে, একজন শিক্ষক তার শিক্ষকতার জীবনে অন্তত কয়েক হাজার ছেলে মেয়েকে পড়াবে, এই অযোগ্য শিক্ষকেরা প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে যাবে। মুখ্যমন্ত্রী সেটা চাইছেন কিনা এটাও বাংলার মানুষকে বুঝতে হবে। আমি এখান থেকে, যেহেতু ও বললো বিপরীত শব্দটা যোগ্য, সেই যোগ্যরা কি করবেন? বিনা দোষে চাকরি হারাবেন? আমি বলছি ঠিক এইখান থেকে এর প্রতিবাদে আজকে এসএসসি ভবনের সামনে মহামিছিল এবং মহাসমাবেশ। দেখুন, দাবি একটাই, চাকরিটা আমার ফেরত চাই। আমাদের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। বৃহস্পতিবার মহানগরে মহামিছিলের পর শুক্রবার এসএসসি ভবন অভিযান করলেন চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। ভবিষ্যৎ অন্ধকার, বেতন হবে কিনা ঠিক নেই, সংসার চলবে কি করে জানা নেই। এই অবস্থায় এসএসসি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চাকরিহারারা। একটা কথার কোনো প্রতিশ্রুতি রাখছেন না, না ওনারা মিরর ইমেজ দিচ্ছেন, না ওরা সেগ্রিগেশন লিস্ট দিচ্ছেন, না ওনারা কিছু করছেন, শুধু মিটিং মিছিল। এই আর এর থেকে বেশি তো আমাদের জন্য ওনারা কি করেছেন এখনো পর্যন্ত? পেটে খিদে, বুকে ক্রোধ, চোখে প্রতিবাদের আগুন। এসএসসি 2016 নিয়োগ প্রক্রিয়ায় আমি যোগ্য, আমার চাকরি ফিরিয়ে দিন। যোগ্য চাকরিহারা, স্পষ্ট করে এই বার্তাটা লেখা আছে। আমরা কারা? যোগ্য যারা। আমরা কারা? যোগ্য যারা। এসএসসি হাই হাই, এসএসসি হাই হাই, রাজ্য সরকার হাই হাই। এতজন যোগ্য প্রার্থীর জীবন জীবিকা রুজি রোজগার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।
সল্টলেক করুণাবই থেকে শুরু হয় চাকরিহারাদের মিছিল। যে ওএমআর নিয়ে এত বিতর্ক, কেউ কেউ সেই মূল্যবান ওএমআর নিয়েই হাজির হন প্রতিবাদ মিছিলে। এটা আমাদের ওএমআর, এটা এসএসসি তার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা তারা সিবিআই এর থেকে উদ্ধার করেছে এবং সেটাকে সিবিআই কোর্টেতে বলেছে যে না, এই ওএমআর উপর কোনো রকম ম্যানিপুলেশন করা হয়নি। এসএসসি এটাকে অ্যাকসেপ্ট করেছে। তারপরেও আমরা যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকা কর্মীবৃন্দ, আমরা কেন গেলাম, কি অপরাধে আমরা বঞ্চিত হলাম কোর্টের রায়েতে? আমরা আমাদের মিরর ইমেজ দরকার, মানে আমাদের যে আমরা যোগ্য প্রার্থী, যোগ্য টিচার আমরা, তাই আমাদের একটাই দাবি, আমাদের অরিজিনাল মিরর ইমেজ প্রকাশ করতেই হবে। চাকরিহারাদের চাকরি ফেরতের এই সংগ্রামে সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অভয়া মঞ্চের প্রতিনিধিরা। প্রথম দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে টেন্টেডদের চাকরি চলে গেছে তাদেরকে সরকার টার্মিনেশন লেটার ধরাক, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তথ্যসহ নির্ভুল যোগ্যদের তালিকা দিক এবং সেই তালিকা সার্টিফাই করুক এসএসসি যে এর মধ্যে একজনও অযোগ্য ক্যান্ডিডেট নেই, এবং তার সাথে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশনের যে অভিযোগ এখানে প্রমাণিত হয়েছে বলে মনে হচ্ছে, সেইটাকে করতে গেলে সমস্ত ওএমআর পাবলিশ করতে হবে। একদিকে এসএসসি অফিস অভিযান, অন্যদিকে আচার্য সদনের ঠিক পাশেই অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ। এটা কোনো রিলে অনশন নয়, একটানা অনশন করছেন তিনজন। তাদের নাম এখানে রয়েছে প্রতাপ কুমার সাহা, সুমন বিশ্বাস এবং পঙ্কজ রায়। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে, যতক্ষণ না আমরা সদুত্তর পাচ্ছি, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব। বুধবার কসবায় চাকরিহারাদের পুলিশের লাথি মারার ছবি ঘিরে এখন তোলপাড় চলছে। শুক্রবার সকালে এসএসসি ভবন অভিযানের সময় পুলিশের দিকে গোলাপ ফুল এগিয়ে দেন চাকরিহারারা। এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্মী সেই ফুল নেননি, বরং গোলাপ ফুল দেখলেই তারা প্রায় পেছন দিকে ঘুরে যাচ্ছেন, সেই জায়গা থেকে সরে যাচ্ছেন। এসএসসি অফিসের বাইরে 24 ঘন্টা মেডিকেল ক্যাম্প করার কথা ভাবছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ব্রতদীপ ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সাধারণভাবে 26,000-এর মধ্যে এত মানুষ যারা কোনো অপরাধ ছাড়া, কোনো অন্যায় না করে রুজি রুটি হারালেন, সাধারণভাবে মানুষের একটা সহানুভূতি হয়। কিন্তু তাদের বিশেষ করে ডিআই অভিযান যখন কড়া সমালোচনার মুখে পড়ে তখন বিস্ময় হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে যিনি সমালোচনা করছেন, কঠোর সমালোচনা করছেন, সেই মানুষটা বারবার আমাদের বিস্ময়ের কারণ হন। তার নাম অত্যন্ত বর্ষিয়ান সিনিয়র রাজনীতিবিদ সৌগত রায়। তিনি আবার পূর্বাশ্রমে নিজে শিক্ষক ছিলেন, আশুতোষ কলেজে অধ্যাপনা করতেন পদার্থবিজ্ঞান। গোটা জীবন শিক্ষকতা করে এখন রাজনীতি করছেন, আগেও রাজনীতি করতেন শিক্ষকতার পাশাপাশি। কিন্তু এই সরকারি দুর্নীতির জন্য, আচ্ছা আমি বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে সৌগতটা ঠিক কিভাবে এই শিক্ষক যারা ডিআই অফিসের অভিযান করেছিলেন তাদের সমালোচনা করেছেন এবং গোটা বিষয়টা সংবাদ মাধ্যমের ওপর, বিশেষত এবিপি আনন্দের ওপর ঘাড়ে দিয়ে দিয়েছেন। কেন? যে তিনি বলছেন যে সংবাদ মাধ্যম এবিপি আনন্দ বিষয়টা উস্কাচ্ছে এবং এই ধরনের ঘটনা, ধরুন এর আগে আরজি করের সময় এই অভিযোগ আমরা পেয়েছি, তারপরে কতগুলো যে পরপর মারাত্মক ধারায় মামলা হয়েছে আমার এবং আমার যোগ্য সহকর্মীদের বিরুদ্ধে, আপনারা জানেন। আমি জানি না সৌগতদার এই এবিপি আনন্দ উস্কাচ্ছে, এরপরে আবার কতগুলো মামলা আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে জানি না। কিন্তু সৌগত রায় এত বড় একটা কথা বললেন, কঠোরভাবে সমালোচনা করলেন ডিআই অফিস অভিযানকে। একবার একটু শুনিয়ে নিই, বিরাট সাক্ষাৎকার, তার একটা অংশ শুনিয়ে নিই, তারপর তার বিশ্লেষণে আসবো। সৌগতদা কি বললেন? যে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষভাবে চাকরিহারা শিক্ষকদের সাথে দেখা করার পরের দিন এই শিক্ষকদের ডিআই অফিসে যাবার কি অর্থ হয়? ডিআই, তারপর এডিপিআই, তারপর ডিপিআই, তারপর সেক্রেটারি স্কুল এডুকেশন, তারপর শিক্ষামন্ত্রী, তার উপরে মুখ্যমন্ত্রী। তা এতগুলো পদ পার হয়ে মুখ্যমন্ত্রী দেখা করলো, তারপর ডিআই এর অফিসে যাবার কি অর্থ? খোঁচানো ছাড়া, গন্ডগোল করা ছাড়া। আমি এটা একেবারে পছন্দ করিনি। একজন শিক্ষক লাথি খেয়েছে, দুঃখের ব্যাপার, তোমরা হাইলাইট করছো, কিন্তু ওই যে হেডলাইন তোমাদের কাগজের বা টিভির, সেটা হচ্ছে ট্রাম্প যুদ্ধ ঘোষণা করেছেন রাশিয়ার বিরুদ্ধে। এই লেভেলে
তোমরা আসলে উস্কাচ্ছ। দেখুন, তিনটে জায়গাতে আমার বিস্ময় আছে। এক হচ্ছে যে ধরে নিন, কল্পনা করুন যে সরকারি দুর্নীতির জন্য, অবৈধ নিয়োগের জন্য আজ থেকে 40 বছর আগে যখন সৌগতদা রাজনীতি করার পাশাপাশি একেবারে কলকাতার একটি কলেজে অধ্যাপনা করেন, শিক্ষকতা করেন, তার যদি সৌগত রায়ের চাকরিটা চলে যেত, তাহলে এইভাবে আরাম কেদারায় বসে, সোফায় বসে এই কুল্লি বাণীগুলো দিতে পারতেন? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন সংবাদ মাধ্যম কি শিরোনাম করবে, আমি সমস্ত রাজনীতিবিদদের মুখের ওপর বলি যে সেটা সংবাদ মাধ্যমই ঠিক করবে। তার এডিটোরিয়াল পলিসি অনুযায়ী কোনটাকে খবর মনে করবে, কোনটা শিরোনাম করবে, এই অসহায় 26,000-এর পাশে দাঁড়াবে কিনা, সেটা সিদ্ধান্তের গ্রহণের একমাত্র অধিকার তাদের, সৌগত রায় বা সৌগত রায়দের নন। 2, 3 যেটা আমার বিস্ময়কর, যে আজকে ধরুন একজন জনপ্রতিনিধি যিনি এ রাজ্য থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে দিল্লি পৌঁছেছেন, সাংসদ হয়েছেন, সেই জনপ্রতিনিধির কাছে কি বিস্ময়কর, তার কাছে ট্রাম্প আর রাশিয়ার, উনি বলছেন যে কাগজ বা টিভি দেখে মনে হচ্ছে ট্রাম্প যুদ্ধ ঘোষণা করছে রাশিয়ার বিরুদ্ধে, এই লেভেলে ব্যাপারটা নয়। মানে ওনার কাছে নিজের রাজ্যের একই ভাষায় কথা বলা বাঙালি ঘরের ছেলেমেয়েরা শিক্ষক হতে পারেন, শিক্ষিকা হতে পারেন, শিক্ষাকর্মী হতে পারেন, 26,000-এর চাকরি চলে যাওয়াটা ওই ট্রাম্প রাশিয়ার কাছে তুচ্ছাতি তুচ্ছ। একজন জনপ্রতিনিধি মানুষের রুজি রুটির অধিকারকে, চাকরি যাওয়াকে এত তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন? বিশেষ করে এইখানে আমার চতুর্থ বিষয়টা, তিনি নিজে সারা জীবন, আমি জানি না এখনও পেনশনও পান কিনা, শিক্ষকতাই তো করেছেন। কিন্তু সৌগত রায় বারবার আমাদের বিস্মিত করেন। আমার পরের বক্তা একজন শিক্ষক, শুভময় মৈত্র। সৌরভ, ধন্যবাদ। এবং শিক্ষক বলার জন্য ছাত্রদের তো প্রায় কিছুই শেখাতে পারি না, ফলে একজন শিক্ষক হওয়াও খুব কঠিন। অন্তত যারা শিক্ষক তারা এইটুকু যদি মাথায় রাখতে পারেন যে নিজের শেখাটাই এত শক্ত, তারপর আবার অন্যকে শেখানো। তার সৌগতবাবু অবশ্য খুব দায়িত্বশীল কথাবার্তা বলেছেন। প্রথম হচ্ছে যে শিরোনামহীন করে দেবেন উনি, সংবাদ মাধ্যমকে শিরোনামহীন হতে বলেছেন। কারণ সারাক্ষণ যদি শাসক যারা আছে তাদের পক্ষে লিখতে হয়, সেক্ষেত্রে অনেক সংবাদ মাধ্যমই আছে যারা বলবে আমরা আর শিরোনাম দেবো না। রবীন্দ্রনাথের কবিতা উনি ভালোভাবে পড়েছেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ফলে ওনার কাছে ট্রাম্প এই সমস্ত বিষয়গুলির গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে এই তুলনায় ওনার মনে হচ্ছে যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তা রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছিলেন, যে যেভাবে ইন্টারপ্রেট করবে, উনি আক্ষেপটা তো বুঝতে পারেননি, উনি মনে করছেন যে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখন মূল যে জায়গার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বৈধ অবৈধ, যোগ্য অযোগ্য এই সমস্ত তো টার্ম, আমাদের সোজা বিষয়টা সোজা, সেটা হচ্ছে 1026-এর মতন লোক আছেন, ধরা যাক তার মধ্যে একটা এক্স, আপাতত একটা সংখ্যার খাতিরে 6000 ধরে নিই, যারা গোলমাল করেছেন 20,000 একদম ঠিকঠাক। এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে একটা কথাই শুনলাম, আমি কিন্তু ভুল শুনতে পারি, বয়স হয়েছে, কানের সমস্যা আছে, সেটা হচ্ছে যে একাডেমিক রেকর্ড। আচ্ছা, একাডেমিক রেকর্ড মানে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর, আর এরা যখন পাশ করেছেন তখন তো তৃণমূল ক্ষমতায় আসেনি, ফলে তখনও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিকভাবেই হতো ধরে নেওয়া যায়। ফলে সেই সময়কার নম্বরগুলো দেখলেই তো একাডেমিক রেকর্ডটা বলে দেওয়া যায়, অর্থাৎ কোন কোন তথ্যে অসুবিধে হচ্ছে, মিরর ইমেজ আছে কি নেই, এটা তো পরিষ্কারভাবে বলে দিলেই হয় আছে না নেই। যদি আগে না বলে থাকেন, ভুল হয়েছে এখন বলে দেবেন, তারা ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন বলে দেবেন। এবার এই নম্বরগুলোর মধ্যে কোনটা পাওয়া যাচ্ছে না, এই নম্বরটা পরিষ্কারভাবে ব্রাত্যবাবু টাঙিয়ে দেবেন বলেছেন। উনি টাঙিয়ে দিলে পরিষ্কার দেখা যাবে, এবার টাঙিয়ে দেওয়ার পর বিরোধীরা প্রশ্ন করবেন যে এতদিন দেননি কেন ইত্যাদি, কিন্তু আপাতত এটা টাঙিয়ে দিতে হবে। অযোগ্যদের নিয়ে সত্যি তো তারা হয়তো শিক্ষক হিসেবে অযোগ্য, আবার সেখানে বৈধতা অবৈধতার প্রশ্ন, কিন্তু তারাও তো মানুষ, তাদের তো চাকরি পাওয়ার প্রয়োজন আছে, সেখানেও তো কোনো অসুবিধে নেই। তৃণমূলের ইলেকটোরাল বন্ড আছে বহু কোটি টাকার, সেখান থেকে তারা অনেক প্রাইভেট কোম্পানি খুলতে পারেন, শিক্ষা প্রতিষ্ঠান না খুললেই হলো, কারণ এরা পড়ালে কেউ পড়তে যাবেন না, কিন্তু একটা কোম্পানি খুলে দেবেন। কিংবা প্রচুর কারখানা হচ্ছে, মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে মিটিং করেন সৌরভ গাঙ্গুলির সঙ্গে, লন্ডনে গিয়ে করেন, সেই কারখানায় অযোগ্যদের চাকরি দিয়ে দেবেন। চাকরি দেওয়ার মধ্যে তো দোষের কিছু নেই, প্রাইভেট জায়গায় চাকরি দেবেন, অসুবিধের কী আছে? এইখানে যে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, আজকে ব্রাত্যবাবু আলোচনা করেছেন, আলোচনার সবটুকু আমরা দেখতে পাইনি, ফলে এই রেকর্ডিং নিয়ে অনেক প্রশ্ন পরে কিন্তু উঠতে পারে, অর্থাৎ যারা গেছেন তাদের কিভাবে বাছাই করা হলো, এই নিয়ে মাস্টারমশাইদের কাছে রাজনৈতিক প্রশ্ন উঠবে, আপনারা জানেন। ফলে এই জায়গাটায় পরবর্তীকালে একটা 15 মিনিটের একটা সামারি আমরা জানতে পেরেছি, এটাকে আমরা অত্যন্ত ওয়েলকাম করছি যে এই ঘটনাগুলো মিটুক, আমরা নম্বরগুলো পাই।
আপনাদের কাছে আবেদন থাকবে, রাজনীতিহীনতার মাধ্যমে কিন্তু এই যে ডাক্তারবাবুদের আন্দোলন, অর্থাৎ হঠাৎ করে একটা জায়গায় কিছু সংখ্যক মানুষ সমস্ত রাজনৈতিক নেতাকে তাড়িয়ে দেবেন, এইটা বোধহয় একটু আপনারা একবার ভাবতে পারেন। আপনাদের ভাবনা আপনাদের মতো করে ভাববেন। আমাদের শুধু আবেদন সেটা হচ্ছে অভিজিৎ বাবুকে তাড়িয়ে দিলাম, অভিজিৎ বাবু ওখানে গিয়ে কথা বলছেন, সজলদা গেলে তাড়িয়ে দিলেন, বিকাশবাবু গেলে তাড়িয়ে দিলেন, তৃণমূলের কেউ যদি এখন যান, অর্ণববাবু যদি এখন যান তাকে তাড়িয়ে দেওয়া হলো। এটা তো করলে চলবে না, কারণ রাজনীতি যারা করছেন তারা তো সবাই একেবারে অপরাধী নন। ফলে তাদের সঙ্গে কথা না বললে, ব্রাত্যবাবুও তো রাজনীতি করেন, তাহলে তার সঙ্গে আজকে তো মিট করতে গেলেন। এবং আমি তো মনে করি ব্রাত্যবাবু, বিকাশবাবু, অভিজিৎ বাবু এরা অনেক ভালোভাবে পারেন, কারণ জানেন গোটা বিষয়টা। সুতরাং সমস্ত বাঙালিকে অস্বীকার করে আমার মনে হয় বিষয়টা ঠিক হবে না। এবং গোটা প্রসেসটার মধ্যে তৃণমূল আসার পর, আপনিও শব্দটা সুমনবাবু ব্যবহার করলেন, একটা লুম্পেনাইজেশনের কথা বারবার আসছে, যেখানে মধ্যবিত্ত বাঙালির সংস্কৃতি গুলিয়ে যাচ্ছে, যেখানে ওই লাথি মেরে দেয়া, লাথি তো শুধুমাত্র পুলিশ আজকে একজন মাস্টারমশাইকে মেরেছেন এমন নয়, বড় বড় রাজনৈতিক নেতারা পরের পর লাথি খেয়ে যাচ্ছেন এবং বাঙালির প্রতিবাদ করছে না, কারণ কেউ এক দলে কেউ অন্য দলে, আমরা সবাই হাসছি মজা মারছি একজন রাজনীতিবিদ লাথি খেলে। ফলে এই জিনিসটাই কালচারের মধ্যে আমাদের ঢুকছে। ফলে এই গোটা আন্দোলনের মধ্যে থেকে লুম্পেনাইজেশন বাদ দিয়ে রাজনৈতিক দলের যে নেতারা লুম্পেন নন এবং মধ্যবিত্ত সংস্কৃতিবান বাঙালির অংশ, তাদের সঙ্গে আলোচনা করে একেবারে অঙ্ক কষে এই সমস্যার সমাধান, আমি জানি স্বপ্ন দেখছি, অনেকে বলবেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে। কিছু রাজনৈতিক দল বিভিন্ন সময় তারা একটু সময় চুরি করতে চাইবেন, সেটা তো বয়স হয়ে গেলে খুব ভালো ফুটবলাররাও কিছুটা সময় চুরি করেন, কিন্তু তার বাইরে বেরিয়ে এর সমাধান আমাদের সামনে আছে। সৌগত রায়রা তাদের মতন করে বলুন, তারা আগামী রাজনীতির পথ আর দেখাতে পারবেন না, নতুন রাজনীতির কথা আসুক, মাস্টারমশাইরা একটু বুঝে ঠান্ডা মাথায় কাজ করুন, আমার মনে হয় উই শ্যাল ওভারকাম। বেশ, আমি সরাসরি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, যে সত্যি সুরঙ্গের শেষে সেই পুরনো কোটটা ধার করতে হবে, যে আলোর রূপলি রেখা কি দেখা যাচ্ছে, দেখা গেল আজকের বৈঠকের পর ছবিটা ঠিক কীরকম? দুটো বৈঠকের পর, একটা শিক্ষামন্ত্রীর বৈঠক আর একটা কলকাতা পুলিশ কমিশনারের বৈঠক। দেখুন সুমনদা, মানে চাকরিহারারা যদি রাস্তায় না নামতো তাহলে কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে ব্রাত্য বসু এত তৎপরতার সাথে মিটিং করতো না। চাকরিহারারা যদি রাস্তায় নেমে সরকারের উপর চাপ তৈরি না করে তাহলে কিন্তু কোনো সুরঙ্গ টুরঙ্গ কিছু দূরের কথা কিছুই পাওয়া যাবে না। ফলে আজকে যে চাপ তৈরি করতে পেরেছে, এবং আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে আরজি করের সময়ও যেভাবে সাধারণ মানুষ বিভিন্ন জেলার থেকে এসে আন্দোলনকারীদের সাথে যুক্ত হচ্ছিল সরকারের উপর চাপ তৈরি করবার জন্য, এই আন্দোলনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পরিচিত মুখ নেই, কোনো সেলিব্রিটি নেই, সেই অর্থে কোনো বড় রাজনীতিবিদ নেই, কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জেলার থেকে কিন্তু আসছেন, সমর্থন জানাচ্ছেন, চাকরিহারাদের পাশে থাকছেন। এটা কিন্তু শাসক দলের জন্য ভয়ের, যেমন আরজি করে ভয় হয়েছিল। কিন্তু এই চাপটা যদি ইনফ্যাক্ট ডাক্তারবাবুদের আন্দোলনে শিক্ষকরা শামিল হয়েছিলেন, শিক্ষকদের আন্দোলনে ডাক্তারবাবুরা শামিল হয়েছিলেন। এই যে সমাজের যে বৃহত্তম, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকরা সমবেদনা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়েছে আজকে। আমি আপনাকে বলছি এই প্রতিবাদটা কিন্তু শাসক দলকে যেমন ব্যতিব্যস্ত করছে, ভয় পাওয়াচ্ছে, সামনে 26-এর নির্বাচন, আবার একই সাথে একটু হলেও আমি আশা দেখছি যে শেষ পর্যন্ত ওই মিরর ইমেজটা কিন্তু পাওয়া যাবে, এরকম একটা ভার্সন আমি যেন শুনলাম, যে মিরর ইমেজ হয়তো মানে বৈধ আর অবৈধর মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারবে। হয়তো রিভিউ পিটিশনের সময় সরকার হয়তো বৈধভাবে যারা নিয়োগ হয়েছে তাদের কাগজপত্র নিয়ে সুপ্রিম কোর্টে যাবে, এই চাকরিহারারা রাস্তায় যদি থাকে তাদের চাপে, সমাজের চাপে। ফলে মানুষকে কিন্তু চাপ দিতে হবে সরকারের উপর। যদি চাপ সরকারের উপর থাকে তাহলে কিন্তু সরকার তৎপরতার সাথে মিরর ইমেজ খুঁজে পাবেন, তারা কিন্তু বৈধদের একটা লিস্টও মানে রিভিউ পিটিশনে জমা দিবেন, এবং তার থেকে একটা আশা আলো দেখতে পারি। সুমন, আমি তিনটে বিষয় বলতে চাই। একটা হলো যে দেখুন, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাম আমলে দেখেছি যে যখনই কোনো লাঠিচার্জ পুলিশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বম ডেকেছেন, ঘেরাও করেছেন, বিদ্রোহ মানে পুলিশের বিরুদ্ধে বিষাদগার করেছেন, এবং দিনের পর দিন তিনি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। আজকে কি দেখুন ইতিহাসের নির্মম সত্য যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় শাসক, মুখ্যমন্ত্রী, তার পুলিশ
একের পর এক বিরোধীদের উপর যখন নির্যাতন করে, একের পর এক মানে আন্দোলনে যখন লাঠি চালায়, তখন সেই পুলিশকে সমর্থন করতে হয় তার দলের নেতাদের, এমনকি তাকেও। আজকে তার দলের আপনি দেখবেন কুণাল ঘোষ থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে সবাই সমর্থন করছেন। পুলিশের যে নির্মম একটা চেহারা ধরা পড়েছে, সমাজে সবাই শিওর করছেন, সমাজে সবাই মানে এটাকে নিন্দা করছেন, সেইটাকে কিন্তু তারা আর গুরুত্ব দিতে রাজি নন। কারণ তারা যে শাসকের বেড়াজালে আবদ্ধ হয়েছেন, ফলে পুলিশের হিংস্রতা দেখতে পাচ্ছেন না, কেবলমাত্র পুলিশকে রক্ষা করবার জন্যই কিন্তু বক্তব্যগুলো রাখছেন। এবং খুব স্পষ্ট করে আপনাকে বলতে চাই যে মানে দাবিগুলো মানে শিক্ষকরা আন্দোলনের মধ্য দিয়ে রাখছেন, সেই দাবিগুলো কিন্তু প্রত্যেকটাই বারবার তারা যখন আন্দোলন করেছেন 2016 সাল থেকে, প্রথম থেকেই তারা এই দাবিগুলো রেখেছেন। আজকে সত্যি প্রশ্ন আসবে যে মিরর ইমেজ যদি বেরোয়, এতদিন বেরোয়নি কেন? এই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলো অবশ্যই নির্বাচনী শুরু হয়েছে হিসাবেই আসবে যে কেন অবৈধ মানে বৈধদের আপনি তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে পারেননি, হাইকোর্টে জমা দিতে পারেননি, আজকে কিসের জন্য দিতে হচ্ছে? তাহলে শেষ পর্যন্ত মানে আন্দোলনের চাপে বা 26-এর বিধানসভা নির্বাচনের কনটেক্সটে আপনাকে বাধ্য হয়ে আপনাকে তখন বৈধ তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হচ্ছে। ফলে সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যেও কিন্তু পরিবর্তনের বিষয়টাও ইম্পর্টেন্ট। একটার পর একটা দুর্নীতি হয়েছে, আপনারা ঢাল করেছেন, আপনারা কখনোই দুর্নীতি দমনের জন্য কোনো উপায় খুঁজে বার করেননি। আমি বারবার বলছি যে সরকার কিন্তু দুর্নীতির সাথে আপোষ করেছে, সমঝোতা করেছে, কম্প্রোমাইজ করেছেন। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে যদি আপনি সৌগত রায়ের যে বক্তব্যটা রাখলেন, দেখবেন যখনই শাসক দল একটা বেকায়দায় অবস্থায় থাকে, কোনো না কোনো একটা নেতা হঠাৎ করে সাংবাদিকদের ডেকে মানে সাক্ষাৎকার দেয় এবং সেখানে কিছু বিস্ফোরক কথা বলবেন যাতে একটু ঘুরিয়ে দেওয়া যায়। এটা কিন্তু সৌগতদা বারবার করেছেন। কারণ সৌগতদাকে তাকে এই প্রশ্নটা আনতে হবে যে কল্যাণ ব্যানার্জি কয়েকদিন আগে যে কথাগুলো বলেছেন নারদা ইস্যুতে, আপনাকে আপনার ভূমিকা নিয়ে বলেছেন, আপনি নিজের দিকে একটু আপনার দিকে তাকাতে হবে। আপনি মিডিয়ার দিকে আঙুল দেওয়ার আগে আপনি নিজে ভাবুন যে আপনার দলের সাংসদ আপনাকে কি বলছে, আর আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে হাত পেতে টাকা নিয়েছিলেন, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু ভুললে চলবে না। বেশ 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 এখান থেকে আমি আমার পরের অংশে যাব। মিরর ইমেজের এত কথা হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের শিক্ষা বিভাগে শিক্ষা দফতরের ইমেজ এই গোটা ঘটনায় কোথায় দাঁড়িয়ে আছে এ প্রশ্নের সামনে যারা চালাচ্ছেন তাদের পড়তেই হবে। এর পরের অংশ আমি আগেই বলেছি যে এই ওয়াকফ আইনের প্রতিবাদ দেশে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ছবিটা প্রতিবার অনেক 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 ভায়োলেন্ট, হিংসাত্মক চেহারা। আজকেও মুর্শিদাবাদের জঙ্গিপুরে দেখা গেল, এর আগে দেখেছিলাম ধুলিয়ান, সুতিতে আজকে হিংসার ঘটনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করুন, প্রাথমিক লক্ষ্য হচ্ছে পুলিশ। আজকেও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো, পুলিশের কিয়স্ক ভাঙা হলো, ফারাক্কার এসডিপিও সহ বহু পুলিশকর্মী, অন্তত 10 জন আবার বলছি পুলিশকর্মী আহত হয়েছেন। অর্থাৎ ডিআই অফিসে যে সক্রিয় পুলিশের ছবিটা আমরা দেখেছি, আমি শুরুতেই বলেছিলাম যে দু একটা জায়গায় কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য ভালো লেগেছে, বিশেষ করে তিনি যেভাবে তার টিমের পাশে দাঁড়িয়েছেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু কই, যে পুলিশ আক্রান্ত হচ্ছে, আবার বলছি জঙ্গিপুর থেকে যে ভয়াবহ ছবিটা আমাদের আজকেও চোখে পড়ল, সরকারি গাড়ি, পুলিশের গাড়ি, জেলের গাড়ি পরের পর ভাঙা হচ্ছে, সেখানে কোথায় সক্রিয় পুলিশ, কোথায় লুকোলো তারা? পরের প্রতিবেদন। কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কোথাও পুলিশের গাড়ি ভাঙচুর, কোথাও জ্বলল যাত্রীবাহী বাস। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ, অশান্তি ছড়ালো দক্ষিণ 24 পরগনাতেও। ফের নষ্ট করা হলো সরকারি সম্পত্তি, ফের হিংসাত্মক হলো পরিস্থিতি। নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মোড় অবরোধ করে সংখ্যালঘুরা। পুলিশ সরাতে এলে শুরু হয় ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল, দফায় দফায় চলে সংঘর্ষ। শুধু শামশেরগঞ্জই নয়, একই কারণে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সুতির সাচুর মোড়, ভেঙে দেওয়া হয় পুলিশ কিয়স্ক, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার আমতলাতেও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এরই মধ্যে দেখা যায় এইভাবে ভাঙচুর চালানো হয়েছে একটি সরকারি গাড়িতে।
ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, বারুইপুর জেলা পুলিশের একটি জিপে করে এই পথ ধরেই এক বিচারাধীন বন্দীকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু বিক্ষোভ সমাবেশের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে যায় গাড়িটি, ভাঙচুর চালানো হয় তাতে। পুলিশের সামনে ঠিক এইভাবে ভাঙচুর চালানো হয় গাড়িতে। বনেটে দাঁড়িয়ে পড়ে এক বিক্ষোভকারী, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। রাজীব চৌধুরী, গৌতম মণ্ডল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দুটো সম্পূর্ণ বিপরীত ছবি নিয়ে আমি ডক্টর নজরুল ইসলামের কাছে আসবো। আমি বলছি আমি কোথায় ভালো লেগেছে, কলকাতা সিপি আজকে তার টিমের পাশে দাঁড়াচ্ছেন, তিনি বলছেন পুলিশ সামান্য আহত হলেও অ্যাকসেপ্টেবল না, ঠিকই তো বলেছেন, কিন্তু রাজ্য পুলিশকে কে আগলাবে? আমার এই জন্য বিস্ময়টা যে একেবারে প্রতিদিন মার খাচ্ছেন। আজকে ভয়ঙ্কর, অন্তত 10 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, এসডিপিওর গাড়ি পোড়ানো হলো, আগের দিন পুলিশ কর্মীরা দোকানে আশ্রয় নিলেন। এ কোথায় যাচ্ছে নজরুল্লাহ? কেন কেউ ওই লুম্পেন রাজের বিরুদ্ধে বলতে পারবেন না? আপনি বৈপরীত্য দেখছেন, হ্যাঁ, কিন্তু আমি এর মধ্যে কোনো রকম বৈপরীত্য দেখতে পাচ্ছি না। কলকাতায় শাসক দলের সর্বোচ্চ নেত্রী যা চেয়েছেন সেটা পুলিশ করেছে, জঙ্গিপুরে শাসক দলের সর্বোচ্চ নেত্রী যেটা চেয়েছেন সেটা পুলিশ করেছে। ওখানেও তো পুলিশের সেলফ ডিফেন্সের অধিকার আছে, আত্মরক্ষার অধিকার ওখানকার পুলিশ কর্মীদের নেই। কিন্তু পুলিশ সে অধিকার প্রয়োগ করুক সেটাকে পুলিশ মন্ত্রী চেয়েছেন? চাননি। চাইলে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে সেটা লঙ্ঘন করে ডিউটি পালন করবেন না? আমি বলছি অর্ণব, এর জবাব কিন্তু দিতে হবে, তার কারণ প্রতিদিন একটা আমরা দেখেছি এর আগে সিএ এর সময়, আমি কালকে একটা অনুষ্ঠানও দেখিয়েছিলাম যে কতটা দিনের পর দিন সিএ এর বিরুদ্ধে এবং যে পয়েন্টগুলো নিয়ে আমাদের প্রশ্ন ছিল আমরা অনুষ্ঠান করেছি, কিন্তু গণতান্ত্রিক দেশে আমার আইন পছন্দ হয়নি বলে আমি নেবে আগুন লাগাবো, পরের পর সেই সিএ এর সময় যেরকম ট্রেন জ্বালিয়েছিলাম, আজকে পুলিশের গাড়ি থেকে সরকারি সম্পত্তি থেকে প্রতিদিন পুলিশ কর্মীরা আহত হচ্ছেন। একদম সুমন, আমি আগের দিন এই প্রসঙ্গেই আপনাকে বলেছিলাম যে ওয়াকফ, যে উদ্দেশ্যে ওয়াকফ আইন আনা হয়েছে এবং তার পিছনে যে হেগেন এজেন্ডাগুলো রয়েছে, সেই এজেন্ডাগুলো কিন্তু অনেক লম্বা একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছে। করোনা সারা সেই জিনিসটাকে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করা, এইটা প্রতিবাদের ভাষা রেখে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর তৈরি করা যেত, কিন্তু এটা যেটা হচ্ছে সেটা আলটিমেটলি যে হিন্দুত্ববাদীরা এই ওয়াকফ আইনটা এনেছে এবং এনে তাদের যে বললাম লম্বা এজেন্ডা, সেই এজেন্ডাকে পূরণ করতে চাইছে, তাদের যে ফ্যাক্টরিগুলো আর কি, ধরুন গুজরাট, হ্যাঁ, কিন্তু পুলিশ কি করছে? আমি বলছি কসবার পুলিশের আত্মরক্ষার অধিকার আছে আর ধুলিয়ানের পুলিশের আত্মরক্ষার অধিকার নেই। এখানে সক্রিয় না হয়, পুলিশ যদি এখানে মানে আরো শক্তপোক্তভাবে এটাকে না আটকায়, তাহলে যেটা হবে, যে উদ্দেশ্যে আন্দোলন হচ্ছে ঠিক সেই উদ্দেশ্যটার উল্টো সফল হবে। না, আমি বলছি পুলিশের কোনো অধিকারই নেই। পুলিশের যদি অধিকার থাকতো তাহলে যে আসামিকে ধরে নিয়ে এসেছিল সেই আসামিকে ভবানীপুর থানা থেকে বা সুস্থুর করে ছেড়ে দিতে হতো না মুখ্যমন্ত্রী সে দাঁড়ালে পরে। আমার বলার বক্তব্য যে হিডেন এজেন্ডার কথা বললেন, যেটা দেখা যায় না উনি দেখতে পেয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যেটা দেখা যাচ্ছে দিনের আলোর মতন পরিষ্কার, আমি আপনাকে একটা কথা বলি, যেটা দিনের আলোর মতন পরিষ্কার দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলে বিরোধিতা করছেন। সেই মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী পুলিশের গাড়ি ভাঙছে, আর মুখ্যমন্ত্রী গত 3 দিন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, একটা শব্দ প্রয়োগ করছেন না। আমার বলার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের যে অবস্থা, এই অবস্থা যদি ইমিডিয়েট এখানে থামানো না যায়, এই আগুন কিন্তু পুরো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না উত্তরপ্রদেশে বেশি মুসলমান? আপনি বলুন, পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না হায়দ্রাবাদে বেশি মুসলমান? পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না কেরালায় বেশি মুসলমান? তারা কি ওয়াকফ বিলের পক্ষে কেন্দ্রীয় সরকারে? তারা আন্দোলন করছে না? তারাও তো আন্দোলন করছে। কিন্তু এখানকার এই মালদার ঘটনার পরে ছবি আপনারা দেখাচ্ছিলেন, পুলিশ গুলি চালাবে না, পুলিশ গুলি চালাবে না, এই যে ধারণাটা হয়ে গেছে, এই যে ধারণাটা হয়েছে, শুনে রাখুন, যখন হামলা হবে তখন নাম ধরে হামলা হবে, পার্টি ধরে। ভয়ঙ্কর ব্রেকিং নিউজ আমার এই মুহূর্তে আসছে। ধুলিয়ানে এই গোলমালের সময়, অর্ণব শোনো, ধুলিয়ানে গোলমালের সময় এক কিশোর গুলিবিদ্ধ হয়। ভয়ঙ্কর খবর। আমি বলছি ঠিক যেখানে আমি আশঙ্কা করছিলাম যে শুধু পুলিশ তো আক্রান্ত হচ্ছেন না, ধর্ম জাতি নির্বিশেষে আমার পশ্চিমবঙ্গের মানুষ আক্রান্ত হচ্ছেন, তারা আহত হচ্ছেন। গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর। আমি জানি না কোন দিকে যাচ্ছি আমরা। আবার সেই প্রশ্ন করব যে যেখানে কসবাতে পুলিশের ধাক্কাধাক্কি হেনস্থার অভিযোগে আত্মরক্ষা, নিঃসন্দেহে আপনার কাছে আসবো। আমি আগে এই পুলিশের 2 রকমের ছবি আপনাদের সামনে রাখবো, রাখতেই হবে, কারণ আমরা প্রত্যেকে আগুন জ্বালাতে নয়, আগুন নেভাতে চাই, এবং সেই একমাত্র নেভানোর বন্দোবস্ত করে প্রশাসন, কঠোর এবং সব জায়গায় সমান এবং সঠিক ব্যবস্থা নিয়ে, যেটা উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে না।
দেখুন। একই রাজ্যের পুলিশ বাহিনী, কিন্তু কোথাও ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় তাদের গাড়ি ভেঙে চুরমার করে পুড়িয়ে দিচ্ছে উন্মত্ত জনতা, তখন দোকানে লুকিয়ে পড়ছে পুলিশ। কোথাও ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় পুলিশ কিয়স্কে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও পুলিশের সামনেই সরকারি গাড়ি ভাঙা হচ্ছে। আবার সেই পুলিশই কসবায় হঠাৎ করে সাহসী হয়ে উঠে বীর বিক্রমে চাকরিহারাদের লাথি মারছে, লাঠির বাড়ি মারছে, পিঠে লাঠি ভাঙছে। আর তাই বারবার নানা মহলে একটাই প্রশ্ন হচ্ছে, পুলিশের এই হঠাৎ নিষ্ক্রিয় ও হঠাৎ অতি সক্রিয় হয়ে ওঠার নেপথ্যে মূল কারণ কি? পশ্চিমবঙ্গে প্রশাসনের ওপর, পুলিশের ওপর মানুষের কোনো বিশ্বাস নেই। মানুষ মানে ভুক্তভোগী, এবং পুলিশ এই জায়গাটা অর্জন করেছে যে পুলিশকে একসময় আমরা ভরসা করতাম, সম্মান করতাম। আজকে সেই পুলিশ আমরা দেখি খাটের তলায় ঢুকে যায়, টেবিলের তলায় ঢুকে যায়। সেই পুলিশ মহিলাদের গায়ে হাত তুলছে, সেই পুলিশ লাথি মারছে, লাথি খাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন তার কোনো খারাপ ইম্প্যাক্ট, তার খারাপ দিকগুলোর প্রয়োগ বাংলায় হতে দেবেন না। আপনারা দয়া করে আপনারা প্রতিবাদ গণতান্ত্রিক ভাবে করুন, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো উগ্রতা দেখাবেন না, এমন কোনো হিংসাত্মক ঘটনার প্ররোচনায় পা দেবেন না যাতে বিজেপি আবার নতুন করে এটাকে ইস্যু করতে পারে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে যা খবর পাচ্ছি, আরও এই খবর আপডেট হবে। সুতির সাজির মোড় এলাকা, সেখানে 16 বছরের এই কিশোর তার বন্ধুর সঙ্গে যাচ্ছিল, গুলিবিদ্ধ হয়েছে। আই রিপিট, 16 বছরের কিশোর, নিরীহ কিশোর এইসবের মধ্যে নেই, কিন্তু সুতির সাজির মোড় এলাকায় বন্ধুর সঙ্গে যেতে গুলিবিদ্ধ হয়েছে। আমি বলছি, কেন এই জিনিস আমরা থামাতে পারছি না? আমি জানি না আপনি যাকে বলছেন সে নিরীহ কিনা, এবং আপনি যতগুলো গাড়ি ভাঙচুর বা অন্যান্য ঘটনা দেখছি, এই 16, 17, 18 বছরের ছেলেগুলোকেই কিন্তু ঠেলে দেওয়া হচ্ছে। অতএব গুলি খেলেই নিরীহ পড়তে যাচ্ছিল, এই ব্যাপারটাও আমাদের ভাবা দরকার। কারা হয়েছে আমি জানি না এখনো। হ্যাঁ, কিন্তু আমি বলছি সজল যেটা বলছেন, আমি গতকাল নিজে দেখেছি, সব বাচ্চা হাসপাতালে যাওয়া ছিল, সব বাচ্চা বাচ্চা ছেলেরা, কিন্তু মাথায় দিয়ে। কিন্তু আমি বলছি, যে বয়সী হোক আর যে ধর্মেরই হোক, গুলিবিদ্ধ হওয়াটা তো এই একটা ঘটনায়। আমি বলছি, ওইটাই তো আমার বক্তব্য, যে সমাজ এবং পুলিশ এবং প্রশাসন যদি কঠোর হাতে মোকাবিলা করে, কোনো 16 বছরের ছেলেকে তো গুলিবিদ্ধ হতে পারবে না। পুলিশের গুলি কিনা না সমাজ বিরোধীদের গুলি, সেটাও ভাবতে হবে। বাচ্চা 16-17 বছরের ছেলেমেয়েরা যে যাচ্ছে, তার দায়িত্ব, মানে আমি আবার স্বাধীনতার পর থেকে আসছি না, কিন্তু রিসেন্ট টাইমে যে লুম্পেনাইজেশনের কথা বারবার আলোচনা হচ্ছে, এই লুম্পেনাইজেশন তো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, এবং যেখানে ব্যাপক হারে লুম্পেনাইজেশন, সেখানে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে হয়তো পিছিয়ে আসছে, ব্যবস্থা নিচ্ছে না। আর যেখানে লুম্পেনাইজেশন কম, অর্থাৎ মাস্টারমশাইরা যাচ্ছেন, সেখানে আমাদের জাতীয় ভেজিটেবল বাঁশ হয়ে যাচ্ছে, বাঁশের লাঠির বাড়ি পড়ছে। দ্বিতীয়, লুম্পেনাইজেশন এবং কম্পিটিটিভ কমিউনালিজম কোরিলেটেড, অত্যন্ত স্বাভাবিক। যেখানে লুম্পেনাইজেশন হবে, সেখানে এই ধরনের গোলমাল হবে, এবং সেই গোলমালের মাধ্যমে সামনের দিনের রাজনীতিটা বিবর্তিত হবে। অর্থাৎ গোটা ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে, এইভাবে গাড়ি পোড়ানোগুলো দেখানো হচ্ছে, তার মানে একদিকে প্রশাসন গাড়িগুলো পোড়াতে দিচ্ছে, অর্থাৎ বাবা গাড়ি পুড়ছে দেখে তুমি শান্ত হলে তো, আর অন্যদিকে সেই গাড়ি পোড়ানোটা দেখে উল্টো দিকে যারা, তারা মানুষকে বলছে তাহলে তুমি আমার পক্ষে এসো। ফলে পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে এই লুম্পেনাইজেশনের সঙ্গে কম্পিটিটিভ কমিউনালিজমকে কানেক্ট করে পশ্চিমবঙ্গের রাজনীতি বিবর্তিত হবে। তার মধ্যে আপনারা কতটুকু জায়গা পাবেন, সে আশা আমার কাছে অত্যন্ত কম। আমি পার্থদার কাছে আসবো, তার আগে বলবো যে বাড়ির পরিবারের লোকের দাবি, এই কিশোর 16 বছরের কিশোর এইসব ঘটনার ত্রিসীমানায় ছিল না, মাসির বাড়ি গেছিল, সেখান থেকে বন্ধুর সঙ্গে আসছিল, গুলিবিদ্ধ হয়, গোলমাল এবং খণ্ডযুদ্ধের মধ্যে সে ছিলই না। এই মুহূর্তে বহরমপুর মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে সেই কিশোরের ছবি আপনাদের সামনে, আহত কিশোর, খুব 16 বছর বয়স, সঙ্গত কারণে আমরা মুখ আপচা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি। পার্থদা, আমি সুমন একটা জিনিস বলতে চাই, যে আজকে সন্ধ্যে থেকে আপনি যেগুলো দেখালেন, কলকাতার পুলিশ কমিশনারের প্রেস কনফারেন্স দিয়েছেন। গত 3 দিন ধরে জঙ্গিপুর ধরে যা চলছে, রাজ্যের পুলিশের ডিজির একটা প্রেস কনফারেন্স আমি দেখতে চেয়েছিলাম। এখন কে হচ্ছে যে আমি আবার বলছি যে রাজীব কুমার হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে তিনি হচ্ছেন আইটি স্পেশালিস্ট মানুষ।
আমি বলছি যে গোয়েন্দা ব্যর্থতা বলেও তো একটা বস্তু আছে। গোটা জেলায় জুড়ে এরকম একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা পুলিশের নলেজে নেই। তাহলে পুলিশের নলেজে আছে এবং হচ্ছে, এটার মানে হচ্ছে, আপনার কথা ধার করে বলি, যে আসলে আগুন জ্বালিয়ে রাখতে চাইছে পুলিশ কোথাও, এবং যার জন্য 16 বছরের ছেলেটিকে আজকে গুলি খেতে হচ্ছে। হ্যাঁ, পরিবারের বক্তব্য আসছে, আমি দ্রুত একবার দেখবো কি বলছেন তারা। সুতি সাজি মোড়ে ওখানে করে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল, রাস্তা অবরোধ হচ্ছিল, সেই মতো এবার পুলিশ ওখানে করে ওই প্রতিরোধ করে বা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের নাগে আমার ভাইরা বেটাটা মোশাররফ হোসেন মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে, ওর মাসের বাড়ি থেকে আসছিল, এর পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে, এই জায়গাতে গুলি ওই পার থেকে এই পার হয়ে গেছে, এখন বহরমপুর মেডিকেল আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আচ্ছা, এই যে ঢুকাছে ওটি বেরিয়ে গেছে, ডাক্তার কি বললো? ডাক্তার বললো যেটুকু বললো যে গুলি বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে গেছে, কিন্তু ফুসফুসে ক্ষতি হয়েছে, পেশেন্টের মানে সিরিয়াস অবস্থায় আছে। সিরিয়াস অবস্থা? হ্যাঁ। ফুসফুসের মধ্যে লেগেছে? হ্যাঁ। কোন দিক দিয়ে লেগেছে? সামনে দিয়ে লেগেছে? সামনে দিয়ে ঢুকেছে, পিছন দিয়ে বেরিয়ে গেছে। পিছন দিয়ে বেরিয়ে গেছে। এটা গুলিটা করলো কে? পুলিশে করেছে। পুলিশে করলো? হ্যাঁ। দেখুন, শুনলেন, আত্মীয়রা বলছেন পুলিশের গুলি, এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, এই মুহূর্তে তাদের দিক থেকে কোনো কনফার্মেশন নেই। জয়ন্ত, আমি প্রথমে বলতে চাইবো, এই যে এত হাজারে হাজারে লোক বেরিয়ে পড়েছে, বাচ্চা ছেলেরা বেরিয়ে পড়ছে, এরা কি জানে ওয়াকফ বিলে কি আছে? ওয়াকফ বিলটা কি? ওয়াকফ বিল কি আনা হয়েছে সেটা সুপ্রিম কোর্টে মামলা করা হচ্ছে, তা পেন্ডিং আছে কিনা? ওয়াকফ বিলটা কোনো আইন হয়েছে কিনা, এরা কি তা বোঝে? আসলে বোঝে না। এবং এদের পেছনে কেউ রয়েছে, উস্কানিমূলক একটা বিষয় রয়েছে, এদের নামিয়ে দেওয়া হয়েছে, আবহ তৈরি করা হচ্ছে, আবহ তৈরি করা হয়েছে, এবং এরা বুঝে গেছে পুলিশ কিছু তো বলবেই না, উল্টে পুলিশ আমাদের প্রোটেকশন দেবে, কাজেই আমরা যা খুশি তাই করতে পারি। আরো একটা কথা ভাবতে হবে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি ভাবো জয়ন্ত, আজকেই যখন কলকাতায় পুলিশ কমিশনার বলছেন যে আমি পুলিশ প্রধান, পুলিশকে কেউ আক্রমণ করবে, পুলিশ তার অ্যাকশন নেবে না, এটা হতে পারে না, শিক্ষকদের প্রসঙ্গে, তখন তো গত 3 দিন ধরে আমরা কি দেখছি? কারণটা ওরা জানে সত্যি সত্যি শিক্ষকদের কাছে কলমই ছিল, আর হয়তো এদের কাছে কলম নেই, পুলিশ থামাতে গেলে বা বাধা দিতে গেলে এরা পাল্টা মার খাবে। ফেসবুকে আমরা দেখেছি উড়ন্ত জোড়া পায়ের লাথি খেতে পুলিশকে, তারপর পুলিশ সেখান থেকে পালিয়ে গেছে। ফেসবুকে আমরা দেখেছি পুলিশের মুখ চেপে ধরেছে, যেখানে কেন এসেছিস। পুলিশ বুঝতে পেরেছে এটা কিন্তু নিরামিষ আন্দোলন নয়। নৈরাজ্যটা জয়ন্ত, নৈরাজ্যটা সাধারণ মানুষ সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি বলছি আরজি করে 14ই আগস্ট রাত্রে যখন ওই আক্রমণ হলো, তখন পুলিশ লুকিয়ে বাথরুমে পালাতে গেছিল, কারণ ছিল ওদিকে তৃণমূলের ছেলেমেয়েরা। আজকে এখানে দাঁড়িয়ে এই নৈরাজ্যের পরিস্থিতি যারা তৈরি করছে, তারা বলছে শাসক এর আগে বহুবার বলেছি, এই যে কম্পিটিটিভ মানে কমিউনালিজমের কথাটা যখনই বামপন্থীরা বলেন, তখন একটা খুব ভয়ঙ্কর কাজ করেন। এই ন্যারেটিভটা কিন্তু বিজেপির ন্যারেটিভ, কারণ এই যে তুলনামূলক সাম্প্রদায়িকতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার কথা যত বেশি করে বলবেন, তত বেশি করে কোন ন্যারেটিভটা সিদ্ধ হবে? হিন্দুত্ববাদীদের ন্যারেটিভটাই সিদ্ধ হবে। একটা ছোট্ট উদাহরণ রাখি, সেটা হচ্ছে ধরুন, বেশ 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 প্লিজ এদিকে থামালাম, বিশ্বনাথ খুব পরিষ্কার আমার আমি বলছি, ধরুন একজন ক্যারেক্টার রাজ্যের সংবিধান হাতে শপথ নিয়েছেন, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি জঙ্গিপুরে পুলিশ প্রায় অ্যাকশন নেয়নি, দেখতে পাচ্ছি যে লুকিয়েছে, অনেক কষ্ট করে ফোর্স আরও বাড়িয়ে মানে কিছুটা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পেতে হয়েছে পুলিশকে, সেখানে তিনি চাপ সৃষ্টি করার জন্য সম্ভবত তিনি অন ক্যামেরা বলছেন বাম আমলেও পুলিশ এরম অত্যাচার করেনি, এরম মারেনি, লাঠিচার্জ করেনি, যেখানে কার্যত পুলিশ নিষ্ক্রিয় ছিল, আরও সক্রিয় হলে সাধারণ মানুষের সম্পত্তি এবং সুরক্ষিত থাকতে পারত সাধারণ মানুষ। আর সেখানে তিনি বলছেন, এই একই মানুষ, যে শিক্ষকদের সংযত হতে হবে। হ্যাঁ, মানে এই পুরো বিষয়টা, অর্থাৎ ডিআই অফিসে কিনে গোলমাল নিয়ে তিনি একেবারে পুলিশের কোনো দেখছেন না, তিনি দেখছেন যে শিক্ষকরা, কর্মকর্তারা, অর্থাৎ যারা ডিআই অফিসের শিক্ষকরা ওটা আয়োজন করেছিল, তারা উত্তেজনা বাড়িয়েছে, তাদের সংযত হতে হবে। আর মুর্শিদাবাদে তিনি বলছেন যে বাম আমলে এরম অত্যাচার হয়নি, এইটাই তো প্রভোকেশন। এর বাইরে আবার প্রভোকেশন কি? এই ধরনের নেতারা সংখ্যালঘু মুসলিমদের ব্যবহার করেছে, দিনের পর দিন ব্যবহার করেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, লাল গাড়িতে চড়েছে। আর সাধারণ মুসলমানরা তারা গরিব থেকেছে, তারা গুলি খেয়েছে, তাদেরকে হুলিগান করা হয়েছে,
তাদেরকে মাঠে রাস্তায় মিছিলে নামানো হয়েছে, ওয়াকফ নিয়ে আন্দোলন হোক, কিন্তু এই রাস্তায় এই আমি বলছি এই হিংসাত্মক আন্দোলন। আমার এতদিনের রাজনীতি চর্চার অভিজ্ঞতায় বলছে, পুলিশ যদি পুলিশের দায়িত্ব না পালন করে শেষ পর্যন্ত প্রতিঘাতটা তার উপরেই আসে। এই যে 3-4 দিন ধরে ললেসনেস অবস্থা তৈরি করে রাখলো শুধুমাত্র পলিটিক্যাল কারণে, যে পলিটিক্যাল মাস্টার বলেছে তোমাকে ওখানে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কেন? মানে সংখ্যালঘুরা আমার সমর্থক, আমার ভোটার, ফলে তাদের উপরে। একটা হলো যে ওয়াকফ বিল, আমি তো এক্সপেক্ট করেছিলাম যে একটা বড় চর্চা হবে, কারণ ওয়াকফ সম্পত্তিগুলো কারা দখল করে রেখেছে? পশ্চিমবাংলায় এই ওয়াকফ সম্পত্তি কারা দখল করে রেখেছে? একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠেছে, মন্ত্রীদের নাম উঠেছে। আজকে আনন্দবাজারের অনলাইন থেকে প্রকাশিত হয়েছে যে কিভাবে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর মানে বিভিন্ন সম্পত্তির হিসাব দিয়ে বলছে যে পশ্চিমবাংলায় মুসলমানদের এই সম্পত্তিগুলো, ওয়াকফ সম্পত্তিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে একটার পর একটা দখল করে রেখেছে। সেই নিয়ে তো চর্চা নেই, চর্চা হলো কমিউনালিজম নিয়ে। আমি তো চাইছিলাম যে এই ওয়াকফ মানে বিলটাকে সামনে রেখে বা আইনটাকে সামনে রেখে রীতিমতন চর্চা হোক যে কারা কাদের সাথে চর্চা হবে। কি করে চর্চা এই জন্য হবে না যে চর্চা হলে এই হিংসের রাস্তায় তো আসা যাবে না। চর্চা, আন্দোলন, প্রতিবাদ সর্বত্র হোক, কিন্তু এই হচ্ছে প্রতিবাদের চেহারা। আমি এইখান থেকে সজল খানিকক্ষণ আগে এই প্রসঙ্গ এই অনুষ্ঠানে তুলেছে, বাস থেকে জোর করে পতাকা খোলাচ্ছেন, গেরুয়া পতাকা খোলাচ্ছেন যারা ওয়াকফ আইনের প্রতিবাদ করছেন। আমি বলছি তারা প্রতিবাদ করুন, কিন্তু এইভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে, আমি আবার বলছি প্রত্যেকের তরফ থেকে যারা এখানে আছেন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, দয়া করে পশ্চিমবঙ্গের সুমহান ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আগুন লাগাবেন না, কারণ সেই আগুন আপনার প্রতিবেশী আর আপনার বাড়ির মধ্যে কোনো ফারাক করে না। আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতেও আগুন লাগবে। দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আমি এইখান থেকে আবার পরের ইস্যু যা ইতিমধ্যেই আলোচিত হয়েছে দেখাবো আপনাদের সামনে। একটা বাস ঘিরে প্রচুর মানুষের ভিড়, চলছে তুমুল চিৎকার চেঁচামেচি। তারই মধ্যে চালকের আসন থেকে বেরিয়ে বাসের সামনে লাগানো গেরুয়া পতাকা খুলে ফেলছেন চালক, আর তাই দেখে উল্লাসে ফেটে পড়ছে বাসকে ঘিরে থাকা ভিড়। এই ঘটনা যখন ঘটছে তখন সেই বাসের পাশে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছে পুলিশ। এই ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, একজন বাস চালক যিনি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কর্তব্য পালন করছিলেন, পুলিশের উপস্থিতিতে ইসলামপন্থীদের চাপে গেরুয়া পতাকা নামিয়ে ফেলতে বাধ্য হন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ, মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, স্বামী বিবেকানন্দ জন্মস্থান কলকাতায় চমকে দেবার মতো দৃশ্য। সাহস এবং ত্যাগ এবং বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে বাস থেকে খুলিয়ে দিচ্ছে মৌলবাদীদের ভিড়। স্বামীজি কি এই সহনশীলতা এবং সম্প্রীতির কথা বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এরকম কার্যকলাপে নজরে দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় শেখ ইসরাফিল নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এই একই ভিডিও পোস্ট করে শেখ ইসরাফিল নামে ওই ব্যক্তি লিখেছেন, যারা বাস চালককে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করেছে তাদের জানাই ধিক্কার। সেই পোস্ট শেয়ার করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, আমার এমন মানুষ পছন্দ যারা নিজের ঘর ঝাড় দেওয়া পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্য থেকে এই সব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে। এই ঘটনার বিরুদ্ধে শুক্রবারই তালতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্রীরাম স্বাভিমান সমিতি নামে একটি হিন্দু সংগঠন। এদিন জানবাজার থেকে ডিসি সেন্ট্রালের অফিস পর্যন্ত মিছিল করে তারা, তবে অফিসের 100 মিটার আগেই তাদের আটকে দেয় পুলিশ। অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।